আচ্ছা, ঠিক আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ফার্স্ট ক্লাসে আমার সঙ্গে যদিও কারো ইন্ট্রোডিউসটা হয়নি, আমি আমার ইন্ট্রোডিউস দিয়ে শুরু করে পরবর্তীতে আমি সবার সঙ্গে ছোট ছোট করে একটু কথা বলে তারপরে আমাদের মূল শিডিউল যে ক্লাস, আমরা ক্লাস ইন করব। তো আমাদের পার্টিসিপেন্ট যদি এখনো সবাই মনে হচ্ছে ইন করে নাই, আস্তে আস্তে ইন করতেছে ধীরে ধীরে। অলরেডি 19 জন আসছে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফেরদৌস রহমান, লেকচারার, ভূগোল ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ। আমি 35তম বিসিএস এর একজন সদস্য। এটা হচ্ছে আমার অফিসিয়ালি মূল পরিচয়। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি এই কয়েকটি ব্যাচের সঙ্গে এই কদম আলী পাঠশালার এই ব্যাচের সঙ্গে আগে থেকেই ইনভলভ আছি। আশা করি আমাদের যে ক্লাসগুলো আছে আমরা সবাই এনজয় করব। এবং পার্টিসিপেন্ট যারা আছে আমি তাদেরকে বলবো যে যদি কারো কোনো কিছু বলার থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করে তারপরে আপনাদের কোনো কোশ্চেন বা মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আর আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার হলে অবশ্যই কোনো সংকোচ বোধ না করে জিজ্ঞেস করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। বিষয়টা ক্লিয়ার সবাই? আমার সঙ্গে সঙ্গে ছোট করে একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হবে যে আমার কথা শোনা যাচ্ছে কি। জি জি স্যার, স্যার, ক্লিয়ার। কথা শোনা যাচ্ছে এবং বিষয়টা ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আসলে আমাদের মূল টার্গেট সব সময় উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। এটাই স্বাভাবিক। আমরা এখানে যারা পার্টিসিপেন্ট আছি এবং যারা কোচিং করাবো, এখানে ক্লাসগুলো নিব, আমরা জানি যে এখানে 47তম বিসিএস কে টার্গেট করেই আমাদেরকে আগাতে হবে। এবং আরো এই যে ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু কনভারসেশন চলে আসবে, যে আমাদের সিলেবাস সম্পর্কে, অনেকেরই সিলেবাস সম্পর্কে একটু আহ গজমিল থাকতে পারে, অনেকে বুঝে উঠতে পারে না, আমরা সেই সম্পর্কেও কথা বলবো। আর এই অনলাইন ব্যাচের যারা এখানে ভর্তি হয়েছে, আমি বলবো তাদের উদ্দেশ্যে কিছু কথা। যেমন আমরা অনেকেই আসলে অনেকভাবে অনেক সার্ভিস করে থাকি পড়াশোনার পাশাপাশি, তাদের জন্য স্পেশালি এটা খুবই বেনিফিটেড। এবং এই ব্যাচ বা এই যে যে কোচিংটা, কদম আলী পাঠশালা, এরা আমাদের যারা টিচার আছে যারা এখানে ক্লাসগুলো নেয়, খুবই চৌকুষ এক একজন কর্মকর্তা এবং খুবই দক্ষ এবং কি বলবো খুবই মেধাবী। যারা তাদের রিসার্চ, আমি কয়েকজনের সঙ্গে বেশ কথা বলেছি, তারা খুবই রিসার্চেবল এবং দক্ষ। আমরা যদি এভাবে ক্লাস আগে থেকে নিচ্ছি সে কারণে অনেক কিছু আমরা বুঝে ফেলেছি। অনেকেরই কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। তো আমাদের বিভিন্ন ক্লাসের বাইরেও আমাদের বিভিন্ন বাস্তবিক যে অভিজ্ঞতাটা, সেটাও শেয়ার করব, যাতে সবারই একটা ইন্সপায়ার্ড হয় আহ, এই জব রিলেটেড সহ। যেটা অনেক সময় দেখা যায় পড়াশোনার বাইরেও এমন এমন কিছু কথা থাকবে যে কথাগুলো একজন পার্টিসিপেন্টকে অনেক মনোবল, তাদের যে মনোবল, সে শক্তি, এটা খুবই ইনক্রিজ করবে খুব দৃঢ়ভাবে। তো যাই হোক, আমরা আসলে কথা একটু শর্ট করে আমি আমাদের মূল ক্লাসে চলে যাব। তো সবার প্রতি একটাই কথা, সেটা হলো যে যে কোনো কিছু বলার আগে একসঙ্গে কেউ না বলে হ্যান্ড রাইজ করে কথা বললে আমার জন্য একটু সুবিধা হবে। আমাদের ক্লাস শিডিউল হচ্ছে 2 ঘন্টা। আমার কাছে কেন যেন মনে হয় 2 ঘন্টা নট এনাফ, আমাদের অনেক দ্রুত আগাইতে হয়। আর আর একটা বিষয় হলো, যেহেতু আমি জিওগ্রাফি সাবজেক্টটাকে নিব, এটা অনেকের কাছে কনফিউশন মনে হয়। কারণ একটু জিওগ্রাফি একটু হার্ড, কিন্তু বিসিএস জন্য জন্য কিন্তু হার্ড না, বা জব রিলেটেড কিন্তু হার্ড না। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। তা আমরা যদি বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত চলে যাব, তো কিছু কিছু বিষয় থাকবে এখানে যেগুলো আমাদের জানতে হবে, কিন্তু অনেক কিছু আছে এখানে কিন্তু ইম্পর্টেন্ট না। সেগুলো আমি এখানে মার্ক করে দিব, এই জিনিসগুলো। তবে আমরা জানি যে যতদিন না আমরা এবিসিডি না শিখি ততদিন কিন্তু আমরা ইংলিশে কাঁচাই থাকবো। তো আমাদের ওই এবিসিডি গুলো একটু ধরতে হবে। এবং আরো বিষয়, যে ভূগোলের বিষয়গুলো আমাদেরকে মুখস্থ তো করাই লাগবে। কিছু কিছু বিষয় থাকবে যেগুলো বুঝতে হবে, না বুঝে মুখস্থ গুলো এগুলো মনে থাকবে না। আমরা হয়তো অনেকেই শুধু বিসিএস না, অনেক পরীক্ষায় দিয়েছি অন্যান্য যেসব সেক্টর গুলো আছে,
সেগুলো আশা করি যে অনেকেই দিচ্ছে, তারা একটু কিছু কিছু হলেও অভিজ্ঞতা আছে। তো আমরা এখন আমাদের যে মূল ক্লাস আমরা সেটাই চলে যাই। আশা করি এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আরো বিভিন্ন কথা শেয়ার করব। ধন্যবাদ। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদিও আমাদের রুটিন শিডিউলে আছে যে আমাদের আজকের যে মূল বিষয়টা থাকবে ভূগোলের, সেটা হচ্ছে ভূগোলের মৌলিক বিষয়াদি এবং পৃথিবীর ভৌগোলিক বিবরণ। আমরা এই জিনিসটাই 2 ঘন্টা যাবত আলোচনা করব, এই টপিক্সটা। এবং এই টপিক্সের যে কোর যে এই যে টপিক্সটা থাকবে এর ভিতরে আমি সেগুলো অবশ্যই মার্ক করে দিব, সেগুলো সবাইকে একটু কেয়ারফুলি একটু মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা আমাদের ভূগোলের যে বেসিক যে বিষয়গুলো সেখানে আমরা অলরেডি এন্ট্রি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ভূগোলের উৎসটা কোথায়। কারণ আমাদের এই ভূগোলের উৎস সম্পর্কে জানাটা আবশ্যক। এই জন্য পরবর্তী যে আমরা ধীরে ধীরে আমাদের স্লাইড গুলো চলে যাব, আমাদের প্রত্যেকটা স্লাইডের সঙ্গেই কিন্তু একে অপরের সঙ্গে মিল আছে। যার কারণে আমরা কোনো স্লাইডে স্কিপ করতে পারি না। স্কিপ করলে দেখা যায় যে আমাদের এই থার্ড স্লাইডে গেলাম কিন্তু সেকেন্ড স্লাইডটা স্কিপ হয়ে গেল, তখন কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে। যাই হোক, আমরা অলরেডি দেখে ফেলেছি যে ভূগোল এই শব্দটি কোত্থেকে আসছে। এটি হচ্ছে গ্রিক শব্দ জিওগ্রাফি থেকে আসছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যার অর্থ পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। আর ভূগোলটা হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর ভূমি, গাঠনিক বিন্যাস ও অধিবাসী সংক্রান্ত বিষয় দিয়ে আলোচিত। এটা খুব সিম্পল একটা বিষয়। যেমন এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ভূগোলের যে শাখাগুলো, আমরা এই শাখাগুলো শুধু পড়বো। যে কি কি শাখাগুলো আছে আমরা কিন্তু এটি স্কিপ করে যাব ধীরে ধীরে, কারণ আমাদের এই শাখাগুলো কিন্তু এই শাখাগুলো সম্পর্কে জানাটা কিন্তু আমাদের খুব একটা কাজ না, এবং সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে আসবে না। যার কারণে আমি শুধু এইগুলো দেখাবো এবং পড়ে যাব। যেমন এই ভূগোলের শাখাগুলো কি কি আছে: প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। এইটার ভিতরে যে উপশাখাগুলো জড়িত সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা। মানব ভূগোল: অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা, আঞ্চলিক সমাজবিজ্ঞান, পরিবেশগত, রাজনৈতিক ভূগোল। তা আমরা ধীরে ধীরে কিন্তু এখানে এন্ট্রি করব। যেমন এখানে পৃথিবীর আকার আকৃতি ও গতি এখানে দেওয়া আছে। আমরা জানি পৃথিবীটা গোল। এইটা হচ্ছে আমাদের বইয়ের ভাষাটা, পৃথিবীটা গোল, এটা কিন্তু সত্য। কিন্তু পৃথিবী কিন্তু কিছুটা হলেও চাপা। আর এই চাপাটা কেমন সেটা আমরা কেউ সার্চ দিয়ে দেখলে বুঝতে পারবে যে এই সার্চটা মানে চাপাটা কেমন চাপ। পৃথিবীর গড় ব্যাসার্ধ আমি সবাইকে বলবো যে আমি যেগুলো মার্ক করে দেব অবশ্যই সেইগুলি মুখস্থর উপরে যেটা থাকে অর্থাৎ মুখস্থ, সেটা অবশ্যই করতে হবে। এখানে কোনো ক্রমেই ভুল করা যাবে না, কারণ এইগুলো হচ্ছে সবচেয়ে বেসিক এবং ইম্পর্টেন্ট থিম যেগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। যেমন পৃথিবীর গড় ব্যাসার্ধ আমাদের 6,371 কিলোমিটার। বিসিএস এর বিষয়গুলো যে কোশ্চেন প্যাটার্নটা আসে, আমরা যে যারা পরীক্ষা দিয়েছি বা দিব, বা আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো দিয়েছি অলরেডি কিছু কিছুটা হলে অভিজ্ঞতা, সেইখান থেকে বলি পৃথিবীর গড় ব্যাসার্ধটা 6,371 কিলোমিটার। কিন্তু বিভিন্ন নোট, গাইড বা বিভিন্ন বইয়ে এটার কিন্তু কম বা বেশি রয়ে গেছে। তা আমাদের যে বিষয়টা হবে, আমরা পড়তে পড়তে গিয়ে যে বাধার সম্মুখীন, এটা এটা হচ্ছে কনফিউশন হয়ে যাবে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট। এটা মূল বেসিক বইয়ের উপরে কোনো তথ্য থাকলে সেটা ভুল হবে। যেমন আমরা অনেক সময় গাইডে ভুল ইনফরমেশন পাই, বা দেখা যাচ্ছে একটা গাইড এটা দেখলাম অন্য একটা গাইড আর এক রকম, তখন আমাদের অ্যান্সারটা কারেক্ট কি হবে, আমাকে অ্যালাউ করবে কোনটা। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা বেসিকের বাইরে যেতে পারি না। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। এখানে 6,371 কিলোমিটার আছে, এটা সত্য, কিন্তু যদি হয় 70,
71, 72 বা 73, এটা যদি অপশনাল হিসেবে থাকে তাহলে আমরা কোনটা দিব? 71 নাই তাহলে আমরা 70 দিব, একদম কাছাকাছি যেটা সেটাই দিব। কিন্তু আমরা অনেকেই খেয়াল করেছি যে কোশ্চেন গুলো হয় খুবই কনফিউশন কোশ্চেন। এটা তো বলার অপেক্ষাই থাকে না, এটা বিসিএস এর প্রত্যেকটা প্রশ্নে এরকম। আমাদের রিপিট প্রশ্ন হবে 100 এর উপরে, এটা একটা ফ্যাক্ট। যার কারণে এখানে কনফিউশন হওয়ার কিছু নাই। এইখানে একদম কোর, এটা সবাইকে বেসিক ভাবে মনে রাখতে হবে যে শীটের বাইরেও আমাদের পড়তে হবে, শীট থেকেই সব কোশ্চেন আসবে বিষয়টা কিন্তু এরকম মোটেই না। এর বাইরে আরো অনেক পড়া আছে যেগুলো আমাদের করে কালেকশনে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা পরেরটা যাই, পৃথিবীর কাল্পনিক রেখা। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেন প্যাটার্ন অনুসারেই শুধু না, বিসিএস এর জন্যই শুধু না, ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে। কারণ এইখান থেকেই প্রশ্ন হবে এবং এইখানে থেকে প্রশ্ন কনফিউশন করবে। যেমন এখানে নিরক্ষরেখাটা আছে, আমি এখানে দেখাই। নিরক্ষরেখাটা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে আমরা নিরক্ষরেখা বলি বা বিষুবরেখা। তো আমাদের এই যে যে নিরক্ষরেখাটা বিভিন্ন নাম দিয়ে রাখা, বিষুবরেখাটা যেটা আছে আমরা ইকুয়েডর রেখাও বলতে পারি, যার মান 0 ডিগ্রি অক্ষরেখা। তো আমরা যখন আহ এই নিরক্ষরেখার যে বা পৃথিবীর চিত্রটা দেখেছি আমরা, সেখানে আমরা আরো রেখাগুলো দেখি। এখানে এখানে অক্ষরেখা বলা হয়েছে। আবার আর একটা আছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কোনটা? সেটা হচ্ছে লম্বা লম্বি যে দাগগুলো রয়েছে, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তা আমাদের মনে রাখার স্বার্থে আমাদের একটা মনে রাখা উচিত যে অক্ষরেখা কোনগুলো। তো মূল টপিকটা থাকবে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। পরেরটা হচ্ছে সমাক্ষরেখাটা, নিরক্ষরেখার সমান্তরাল অন্যান্য অক্ষরেখা, অর্থাৎ স্যার এই যে নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত উভয় দিকে 90 ডিগ্রি অক্ষরেখা কল্পনা করা হয়। আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো যে এই রেখাগুলো কিন্তু কল্পনা করা হয়, বাস্তবিক পক্ষে নয়। আমি আসতেছি, আহমেদ তাজালি, আমি আসতেছি, এটা একটু শেষ করে দিই। মূল মধ্যরেখা, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি উত্তর দক্ষিণে কল্পনা করা হয় তাকে মূল মধ্যরেখা বলা হয়। এখন কথা হলো যে এই মূল মধ্যরেখা কোনটা? মূল মধ্যরেখার অপর নাম গ্রিনিচ রেখা, যার মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখা, এটা চিত্র দেওয়া আছে, ওই মূল মধ্যরেখাকে আমরা নিরক্ষরেখা বলতে পারি। হ্যাঁ, যিনি হ্যান্ড রেজ করেছেন কোশ্চেন। স্যার নিরক্ষরেখাটা একটু রিপিট করেন স্যার, এটা বুঝি নাই স্যার। ওকে, আমি একটা এখানে সার্কেল দিব। ধরি এই এটা হচ্ছে আমাদের পৃথিবী, দেখা যায় এটা সার্কেল দিলাম। তো এই যে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা ভাগ হয়েছে কিন্তু এই রেখা দ্বারা, অর্থাৎ এই উত্তর এবং দক্ষিণ, এই উত্তর এবং এই দক্ষিণে এই 0 ডিগ্রি দ্বারা ভাগ হয়েছে। প্রত্যেকটা কোণ আমরা এই 0 ডিগ্রি থেকে শুরু করেছি। এটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর, একদম একটা মোটা, প্রত্যেকটা ম্যাপে বা চিত্রে, এটা মোবাইলে সার্চ দিলেও দেখা যাবে যে এই মানটা কত, 0 ডিগ্রি। এটাই আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15, 20 ডিগ্রি, এগুলো আমাদের প্রয়োজনই নেই, কোনো কোনো কিছুর দরকার নেই। আমাদের দরকার প্রধান হচ্ছে 0 ডিগ্রি, যেটা দিয়ে সমগ্র পৃথিবী ডিভাইডেড করা হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা অঞ্চল, পৃথিবীর যা কিছু হোক না কেন, এই 0 ডিগ্রি ধরে, এর মান ধরেই ডিভাইডেড করা হয়েছে। যার কারণে এটাকে বলা হয় নিরক্ষরেখা, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রাল, ফুল নিউট্রাল। এ কারোর পক্ষেই কথা বলে না, সে সবার পক্ষেই কথা বলে। সেটা কোথায়? একদম পুরো পৃথিবীর মাঝখান বরাবর। এটা হচ্ছে নিরক্ষরেখা, যার নাম দেওয়া হয়েছে আহ ইকুয়েডর রেখা, বিষুব রেখা, নিরক্ষরেখা। নজরুল ইসলাম। স্যার ওই রেখাগুলো যদি একটু মানে ড্রয়িং এর মাধ্যমে দেখাইতেন আর কি, মানে চিত্র আর্টের মাধ্যমে। 1 মিনিট। ড্রয়িং না, আমি আরো ইজিলি আমাকে দেখাতে হবে, আরো সহজ। অল্প করে দেখাই, তাহলে খুব ইজিলি বোঝা যাবে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখা যায়? 1 মিনিট। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, ঠিক আছে? চিত্রটা কি দেখা যাচ্ছে? জি স্যার।
হ্যাঁ স্যার। ওকে, ওকে। এই চিত্রটা দেখা যাচ্ছে এবং চিত্রটার ডান পাশে কিন্তু আমাদের এই চিত্র সম্বন্ধে কিছু বলা রয়েছে। তো আমরা যেটা জেনেছি শুনেছি সেটা, এই যে যেমন দেখা যাচ্ছে 0 ডিগ্রি, এই যে নিরক্ষরেখা একদম মাঝ বরাবর পূর্ব এবং পশ্চিম, এই যে দেখা যাচ্ছে পূর্ব এবং পশ্চিম দেখা যাচ্ছে, পূর্ব এবং পশ্চিম। আর একটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ। তো এই যে যে পূর্ব এবং পশ্চিম, এইটাই হচ্ছে আমাদের মূল যে নিরক্ষরেখা এটা। অর্থাৎ পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা কল্পনা করা হয়েছে, এবং উত্তর ও দক্ষিণে নিরক্ষার সমান্তরাল অনেকগুলো রেখা কল্পনা করা হয়, এদেরকে বলা হয় সমক্ষরেখা। অর্থাৎ এই যে যে উত্তর, অর্থাৎ একদম উত্তরের উপরে মাথার উপরে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে রয়ে গেছে এই যে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি আছে। আর এর সাইডে আরো লম্বা লম্বি কিছু দাগ আছে এবং আড়াআড়ি কিছু দাগ আছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণ কল্পিত রেখাকে অক্ষরেখা বলা হয়। উত্তর এবং দক্ষিণ অর্থাৎ এই যে 90 ডিগ্রি থেকে শুরু করে এই 80 ডিগ্রি, লম্বা লম্বি উপর থেকে নিচে, এটাই হচ্ছে অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ হচ্ছে সাইডের গুলা। অর্থাৎ এই নিরক্ষরেখার নিচে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের মূলত নিরক্ষরেখা। এইখানে দ্রাঘিমাংশ লেখা আছে, বিষুবরেখা লেখা আছে, এই সব কিছু। এখন এই যে যে চিত্রটা, এই চিত্রটা মনে রাখতে পারলে আমাদের প্রত্যেকটা অপশনই খুব সুন্দরভাবে মনে পড়বে যে আসলে কোনটা, অর্থাৎ উত্তর দক্ষিণ সেটা কোন রেখা, সেটাই হচ্ছে দ্রাঘিমাংশ রেখা, এবং পূর্ব পশ্চিম সেটা অক্ষাংশ রেখা। এবং এই পূর্ব পশ্চিমটা হচ্ছে এই পুরো পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটি গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। তো এখানে আমরা পড়েছি দ্রাঘিমা রেখা। তো এখন আমরা অনেক সময় ম্যাথ করতে যাই, অর্থাৎ আমরা যখন অঙ্ক করতে যাই তখন আমাদের কিছু দ্রাঘিমার অঙ্ক চলে আসে। তো সেইখানে খুব স্পষ্টভাবে বলা হয় যে একটি দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য কত? 4 মিনিট। এইটাই হচ্ছে ওই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা অক্ষরেখা, এটা কিন্তু প্রত্যেকটাই, এটা প্রত্যেকটাই। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তার মধ্যে এই যে দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি ব্যবধানের সময়ের পার্থক্য 4 মিনিট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এই জিনিসটা মনে রাখতেই হবে যেভাবে হোক। এরপরে আসি আমাদের যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এটার মানও মনে রাখতে হবে। অর্থাৎ কেন মনে রাখতে হবে? আমরা কোন রেখা বরাবর রয়েছে, এটা হচ্ছে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা সুমেরু বৃত্ততে আছি না কুমেরু বৃত্ততে আছি? তো সুমেরু বৃত্ত একটা, কুমেরু বৃত্ত একটা। উত্তরে সুমেরু বৃত্ত, দক্ষিণে কুমেরু বৃত্ত, উপরে কর্কট, নিচে মকর ক্রান্তি। এদের যে অক্ষরেখাগুলোর যে মানগুলো আছে, এইগুলো মুখস্থ রাখতে হবে দুটো। সেটা কোনটা? যেমন কর্কট ক্রান্তি রেখার মান 23.44 উত্তর অক্ষরেখা, আর মকর ক্রান্তির মান 23.44 অর্থাৎ দক্ষিণ অক্ষরেখা। এই মান কিন্তু সবারই সমান। কেন সমান হবে? কারণ এই দুটোর মান 0 ডিগ্রি নিরক্ষরেখা ধরে তারপরে তাদের মানকে আলাদা করা, মানে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু মান কিন্তু একই থাকবে। সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত দুইটাই। অথবা আমাদের মনে রাখতে হবে 23.44 সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একটা দক্ষিণ অক্ষরেখা। খুব সহজ এটা, একদম সহজ। স্যার। এবং হম স্যার, ওই যে নিরক্ষরেখা যে পূর্ব পশ্চিমে, হম উত্তর হম দক্ষিণে কিন্তু ওইরকম আরেকটা রেখা, ওইটার নাম কি? হ্যাঁ, ওটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ আহ কি আসলে? এইটা এইটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই যে উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা বলে। হ্যাঁ, এটা কিন্তু আবার ওই কি বলে, নিরক্ষরেখা না, এটা দ্রাঘিমা রেখা। অর্থাৎ এই যে যে 90 থেকে 80 একটা সোজা একটা দাগ চলে গেছে মাঝখান বরাবর, মূল মধ্যরেখা, এই যে মূল মধ্যরেখা বরাবর চলে গেছে, এটাই। আচ্ছা, এবার আসি আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়, যা পৃথিবীর পশ্চিম বনাম পূর্ব গোলার্ধের তারিখ বিভাজক। আমাদের এটাই মনে রাখার কৌশল যে যদি প্রশ্ন হয় এরকম যে
আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? তো আমরা কিন্তু অলরেডি বেশ কয়েকটা মান পড়ে ফেলেছি। তা আমাদের কিন্তু কনফিউশন ধরে দিবে এখানে যে 180 ডিগ্রি এটা কি, কি রেখা বলে, অথবা একটা প্রশ্ন অ্যান্সার সেটা হতে পারে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা একটা অ্যান্সার। আবার এই অ্যান্সার দিয়ে কোশ্চেন হতে পারে যে আন্তর্জাতিক তারিখ রেখার মান কত, অবশ্যই 180 ডিগ্রি। আমরা যখন ম্যাপ ফলো করব, আমাদের ম্যাপের নিচে বড় মোটা কালি দাগ দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটা দেখা যায়, আপনারা দেখবেন ওটা খুব সহজ ভাবে। এখন প্রশ্ন হলো যে আমরা একটু উপরের দিকে যাই, এই যে যে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা আর সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, এদের যে মান আছে আমরা অবশ্যই এই আন্তর্জাতিক তারিখ রেখার 180 ডিগ্রি দ্রাঘিমার সঙ্গে যেন গুলিয়ে না ফেলি। একটা হলো আন্তর্জাতিক, আর একটা সুমেরু, কুমেরু, কর্কট ক্রান্তি এবং নিরক্ষরেখা, প্রত্যেকটার মান আলাদা আলাদা। এবং এদের বৈশিষ্ট্য কি? প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে গেছে। প্রশান্ত মহাসাগরটা কোথায়? প্রশান্ত মহাসাগরটা অবশ্যই, তো আমরা যখন ম্যাপটা ধরি তখন কিন্তু একটা বর্গাকৃতির বা চতুর্ভুজ আকৃতির ম্যাপ, কিন্তু আসল জিনিসটা কি, আমরা যখন ম্যাপের দুই কর্নার ধরে যখন এরকম মিশাইতে যাব তখন কিন্তু সেটা গোল হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীটা গোল হয়ে গেল। তখন এই যে যে আমাদের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখাতে চলে গেছে কোন মহাসাগর? প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের জলভাগের বা কোন মহাসাগরের উপর দিয়ে অতিবাহিত হয়েছে? আনসার একটাই, প্রশান্ত মহাসাগর, এটার কোনো বিকল্প কোনো আনসার নাই। এখন এই আন্তর্জাতিক তারিখ রেখাটার বৈশিষ্ট্য নিয়ে একটু দেখাই, বলি যে এই গোলার্ধে অর্থাৎ এই রেখা অতিক্রম করলে দিন বা তারিখের পরিবর্তন হয়, অর্থাৎ পশ্চিম গোলার্ধে রবিবার হলে পূর্ব গোলার্ধে হবে সোমবার। আন্তর্জাতিক তারিখ রেখা থেকে গ্রিনিচ রেখার সময়ের ব্যবধান 12 ঘন্টা। এখানের প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটাই হচ্ছে একটা বিষয় যে আমরা যখন পড়তে যাব যে আহ, মুখস্থ রাখার কৌশলটা অ্যাকচুয়ালি পার্সোনাল, কিভাবে করবেন এটা আপনারা বুঝবেন যে এভাবে করতে হবে, এটা আপনাদের নিজস্ব চিন্তাধারা দিয়ে বের করতে হবে। তো এই যে যে বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই যে পশ্চিম গোলার্ধে রবিবার হলে পূর্ব গোলার্ধে হবে সোমবার, তাহলে এটা যে কোনো ডে আমরা ধরতে পারি। প্রশ্নটা হলো আন্তর্জাতিক তারিখ রেখায় যদি পশ্চিম গোলার্ধে রবিবার হয় তাহলে পূর্ব গোলার্ধে কি হবে? সোমবার। যদি পশ্চিম গোলার্ধে সোমবার হয় পূর্ব গোলার্ধে মঙ্গলবার। ভেরি সিম্পল। তাহলে আমাদের কি হবে? পশ্চিমে এক, পূর্বে আর এক। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার গ্রিনিচ রেখার সময়ের ব্যবধান 12 ঘন্টা। আমরা সবাই জানি যে আন্তর্জাতিক তারিখ রেখা, আমরা জানলাম আন্তর্জাতিক তারিখ রেখা কি, নিরক্ষরেখাটি। এখন চলে আসে আমরা গ্রিনিচ রেখা। আমরা গ্রিনিচ রেখা দেই, যেমন বাংলাদেশে যে আমাদের +6 আওয়ার, আমরা গ্রিনিচ রেখার মান ধরেই করা হয়। বাংলাদেশে গ্রিনিচ রেখা থেকে প্রায় 90 ডিগ্রি পূর্বে, অর্থাৎ এই গ্রিনিচ রেখাটা কোথায়, এই মানমন্দিরটা কোথায় আমরা অনেকেই জানি। তাই বাংলাদেশের সময় গ্রিনিচ প্রমাণ সময় হচ্ছে 6 ঘন্টা এগিয়ে, অর্থাৎ GMT 6। তাহলে 360 ডিগ্রিতে 24 ঘন্টা, 180 ডিগ্রিতে 12 ঘন্টা, 90 ডিগ্রিতে 6 ঘন্টা। এখন বাংলাদেশ কেন 90 ডিগ্রিতে? আমরা যখন আমাদের ম্যাপে দেখব যে বাংলাদেশের অবস্থানটা কোথায়, অর্থাৎ ওই নিরক্ষরেখার থেকে আমরা বাংলাদেশকে খুঁজে বের করব পৃথিবীটা কোথায় আছে, তখন দেখব যে আমরা কর্কট ক্রান্তি অবস্থান করছি না মকর ক্রান্তি, তখন কিন্তু আমাদের এই ডিগ্রি বরাবর, অর্থাৎ বাংলাদেশ 90 ডিগ্রিতে অবস্থান করছে, তাই কিন্তু এটি আমাদের 6 ঘন্টার ব্যবধান চলে আসবে। হ্যাঁ, নজরুল ইসলাম। স্যার জিএমটির পূর্ণরূপ কি? যিনি কোনটা? হ্যালো। স্যার এই যে জিএমটি, জিএমটি মানে ওই GMT+6 না, ওটার পূর্ণরূপটা আর কি জিএমটি মানে? গ্রিনিচ মান টাইম। হ্যাঁ, জিএমটির এটা গ্রিনিচ মিন টাইম হবে, গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ কই গেল সেটা, জিএমটিটা কই গেল, এই যে, হ্যাঁ এই যে জিএমটি, এটা হচ্ছে 6 ঘন্টা, যেটার হবে গ্রিনিচ মিন টাইম। এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ যেটা আসবে সেটা হচ্ছে প্রতিবাদ স্থান। এটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা বারবার আসছে। সেটা হলো ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠের যে বিন্দুটি স্পর্শ করে সেই বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুটির প্রতিবাদ স্থান। তাহলে ঢাকার প্রতিবাদ স্থান কোথায়?
ঢাকার প্রতিবাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলি নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আসে। এবং নতুন ইনফরমেশন কি, যে আমাদের এই যে যে প্রতিবাদ স্থানটা আমরা কোথায় পেয়েছি রিসেন্টলি, আমাদের এই ফরিদপুরের ভাঙাতে অবস্থান করছে। এখানে একটা স্যার মন এর উপরে বৈশিষ্ট্যটা কি আরেকবার একটু বলা যাবে? কোনটা বুঝি নাই। প্রতিপাদ্য স্থানের উপরে যে স্যার বৈশিষ্ট্য, এটা আমি বুঝিনি। এই যে এটা এখানে বৈশিষ্ট্যটা জি স্যার, তারিখ রেখার বৈশিষ্ট্য। কোন জায়গায় বোঝা যায়নি, এটা তো অনেক বড়, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে? স্যার ওই যে গ্রিনিচ রেখার সময় ব্যবধান আন্তর্জাতিক রেখা থেকে 12 ঘন্টা, কিন্তু স্যার ওই যে মানে 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে 24 ঘন্টা, তো এটা আমি হ্যাঁ, বুঝিনি স্যার। 360 ডিগ্রিতে 24 ঘন্টা। এটা হচ্ছে ধরি ধরি না, আমরা যে যে সময়টা বের করি গ্রিনিচ মিন টাইম থেকে, ওই যে ওইখান থেকে তো আমাদের পুরো 24 ঘন্টা তো আর শুধু বাংলাদেশে না, 24 ঘন্টা তো পুরো পৃথিবীর জন্য। তো 360 ডিগ্রিতে 24 ঘন্টা, এটা 180 ডিগ্রিতে 12 ঘন্টা। কেন 12 ঘন্টা বলা হলো, আমরা যখন ম্যাপটা দেখবো। আচ্ছা, তার আগে আমি এটা একটু বলি, এটা একটু এইগুলো আসলে এই কোশ্চেন গুলো চলে আসে বারবার, আমি প্রতি ক্লাসে বলে দিই। একজন বিসিএস ক্যান্ডিডেট নয়, যে কোনো চাকরির জন্য এখানে যারা আছে, যে কোনো চাকরির জন্য তারা অবশ্যই ফিট হোক। তো এই ফিট হওয়ার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, বিশেষ করে আমার ক্লাসে অবশ্যই একটি ম্যাপ প্রয়োজন। ম্যাপটা এই জন্য প্রয়োজন, ম্যাপটা শুধু জিওগ্রাফির জন্য প্রযোজ্য বিষয়টা তা না। এটা ম্যাপটা হচ্ছে একটা সাধারণ জ্ঞানের ভান্ডার, এবং এটা এতটাই ফলপ্রসূ আমার মনে হয়, যারা ম্যাপ ইউজ করবে বা ম্যাপ যে কোনো নিজের পার্সোনাল পড়ার সময় বা কোচিং এর টাইমের সময় ম্যাপটা সামনে থাকলে তার পড়াশোনা কিন্তু 50% কমপ্লিট হয়ে যাবে। শুধু ম্যাপটাই শুধু মাথায় দিতে হবে, এটা সাধারণ জ্ঞানের জন্য স্পেশালি। তো এই ম্যাপের কথা এই জন্য বললাম, যে এখন আমরা যদি 360 ডিগ্রিতে 24 ঘন্টা হয়, এটা হচ্ছে একটা বেসিক কথা। এখন এই 180 ডিগ্রিতে 12 ঘন্টা হয় কেন? এখন আমাদের ম্যাপে যেতে হবে, ম্যাপে গিয়ে আমাদের এই 80 ডিগ্রি বরাবর অবস্থান করতে হবে, তাহলে সেখানে 12 ঘন্টা হবে। আমরা এইখানে একটু আসি, ধরি এই যে 90 ঘন্টা, অর্থাৎ এই যে যে 0 ঘন্টা, 0 ডিগ্রি, এই যে পূর্ব থেকে এখানে 90, এই 90 থেকে আমাদের পশ্চিমে আসলাম, এখানে আসলো কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে আসার পরে এখন একটা কি হলো, আহ উম, কি বলে, নিরক্ষরেখা হলো। তাহলে নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। তার নিরক্ষরেখার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে উত্তরে হচ্ছে 50, দক্ষিণেও 50। বিষয়টা তাই দাঁড়ালো। আবার পূর্বেও 50, পশ্চিমেও 50, যদি আমি উত্তর দক্ষিণ বরাবর যে সোজা একদম স্ট্রেট 40 ডিগ্রি বরাবর যে উম, রেখাটা রয়েছে, তাহলে তাই যদি হবে 180 ডিগ্রিতে, তাহলে আমার এখানে বলা হয়েছে 380 ডিগ্রিতে যদি, সরি 360 ডিগ্রিতে যদি 24 ঘন্টা হয়, তাহলে 180 ডিগ্রিতে আলটিমেটলি 12 ঘন্টা হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 180তে যদি 12 ঘন্টা হয়, তাহলে 90 ডিগ্রিতে, অর্থাৎ এই যে যে 90 ডিগ্রি, এখানে 6 ঘন্টা হয়ে যাবে আলটিমেটলি। এখানে যদি 6 ঘন্টা হয়, বাকি থাকলে আরো 3 কোণ, অর্থাৎ আরো 3টা কিউব বাকি থাকলে, তাহলে এই যে 6 ঘন্টা আর 318, 18 হচ্ছে 24 ঘন্টা। ভেরি ক্লিয়ার স্যার। আমার মনে হয়। হুম। স্যার আমার একটা এই যে সমাকরেখাটা একটু যদি বলতেন। এই যে নিরক্ষরেখার সমান্তরাল অন্যান্য রেখা, অর্থাৎ নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর দক্ষিণ মেরু পর্যন্ত উভয় দিকে 90 ডিগ্রি অক্ষরেখা কল্পনা করা হয়। এখানে বোঝায় ধরি এই তো 0 ডিগ্রি, আর একটু নিয়ে আসি। আচ্ছা, এইখানে আমার একটু ম্যাপে যেতে হবে। এই যে সমক্ষরেখায় বলা আছে নিরক্ষরেখার সমান্তরাল অন্যান্য, অর্থাৎ এই যে নিরক্ষরেখার সমান্তরাল আমরা এখানে ধরেছি 0 ডিগ্রি। এখন দক্ষিণ মেরুতে যাব, অর্থাৎ এই তো উত্তর মেরু আছে উপরে, আর নিচে আছে দক্ষিণ মেরু। তো এইখানে বলা হয়েছে বারবার যে নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ মেরু কিন্তু উভয় দিকে 90 ডিগ্রি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। কোথায় কল্পনা করা হয়েছে 90 ডিগ্রি? এই 0 ডিগ্রি থেকে পূর্ব থেকে আমি যদি উত্তরে যাই, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি,
নিচেও 90 ডিগ্রি, এই ডান সাইডেও 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই 360 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করা হয়েছে। 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে চার, 4 90 কি হয়, 4 নং 36, 360 ডিগ্রি। যার কারণে প্রত্যেকটা গোলককে, এই গোলককে যেহেতু 4 ভাগে ভাগ করা হয়েছে, আমরা প্রত্যেকটা গোলকে এখানে সমাক্ষ রেখা বলা হচ্ছে, অর্থাৎ সমান সমান রেখা। কোন রেখার থেকে কোন রেখার 1 ইঞ্চি বা 1 ডিগ্রি, হাফ ডিগ্রি কারোর সাথে কোনো ডিফারেন্স নাই। তো এটার মূল কাজটি করেছে ওই ওই 0 ডিগ্রি। এই কারণে জি স্যার, এখানে সমাক্ষ রেখা বলা হয়েছে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের মূল বিষয়টা হলো, আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের কিছু বিসিএস, শুধু নট অনলি বিসিএস, আমরা জব রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু এখানে পেয়ে গেছি। তো যেগুলো মার্ক করছি প্রত্যেকটা এখানে কোশ্চেন আসার মতো, এবং এগুলো আসে। এখন বিসিএস ও আসতে পারে, অন্য পরীক্ষাও আসতে পারে, কিন্তু আসবে, এটা হচ্ছে মূল বিষয়, কারণ এটা বেসিক জায়গায় আমরা হাত দিয়েছি। এই যে প্রতিবাদ স্থান, এটা আসবে। এটা আরো কোথায় আসবে? নতুন আমাদের যে প্রতিবাদ স্থান, আমরা যে মানটা গ্রিনিস মান মন্দির পেয়েছি, সেটা কোথায়? ফরিদপুরের ভাঙার অবস্থিত। আলটিমেটলি এগুলো রিসেন্টলি কোশ্চেন আসতেই পারে, এবং আসে তো। পৃথিবীর উপর এবার আমরা ভূঅভ্যন্তরের গঠন, অর্থাৎ এই যে আমরা মানুষ বা প্রাণী গাছপালা কিভাবে কোথায় বসবাস করতেছি, এর কিছু বেসিক জিনিসগুলো এখন হবে দেখানো হবে। সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ হতে ভর কেন্দ্র পর্যন্ত 3টি স্তরে ভাগ করা হয়েছে। কয়টি স্তর? 3টি স্তর। প্রশ্ন হলো, ভূ অভ্যন্তরের গঠন প্রক্রিয়াটি কতটি স্তরে ভাগ করা হয়েছে? 3টি স্তরে, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আমরা এখন এই 3টা মণ্ডল নিয়ে একটু আলোচনা করব। আমাদের এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবে, সেগুলো আমি মার্ক করে দেবো, কিন্তু পড়ার ক্ষেত্রে কিছুটা বলতে হয়। সেটা হচ্ছে, যেমন অশ্বমণ্ডলের উপরের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে ভূত্বক বলে। তো এইটা একটা জাস্ট একটা বেসিক পড়া। আমাদের এখানে বলা হয়েছে ভূত্বক, মহাদেশীয় তলদেশ, সমুদ্র তলদেশ, এর গড় পুরুত্বটা আমরা কিন্তু এটা মুখস্থ করবো, জাস্ট মুখস্থ করবো যদি চলে আসে। কিন্তু এই প্রশ্নটা একটু কম আসে। আসে থেকে প্রশ্ন, আমরা আমাদের বেসিক জায়গায় চলে আসি। আসে হচ্ছে অক্সিজেন, এর ভিতরে আরো আছে, এখানে আমার পুরোটা নাই। এই যে অক্সিজেন পরিমাণ 46.6, অ্যালুমিনিয়াম আছে 8.1, ক্যালসিয়াম এত, পটাশিয়াম এত, সিলিকন এত, আয়রন এত, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আমাদের এইখানের এই জিনিসটা মোটামুটি মুখস্থ করতে হবে, তা নাহলে আমরা কট খেয়ে যাবো, কারণ আমাদের এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন। এই জিনিসগুলো একটু মুখস্থ করাই লাগবে। আচ্ছা, গুরুমণ্ডল, বিস্তৃত, এগুলো একটু কম আসে, তো এই কারণে আমি এগুলো আস্তে আস্তে দ্রুত স্কিপ করে যাচ্ছি। বিস্তৃতিটা কি? গুরুমণ্ডলে ভূত্বকের নিচের স্তর থেকে কেন্দ্রমণ্ডলের উপর পর্যন্ত বিস্তৃত। একটু আমাকে ডিটেলসে যেতে হবে, কারণ এটা ডিটেলস না দেখালে একটু বুঝতে কষ্ট হবে সবার। আমি একটু চিত্র দিয়ে দেখাবো, এই জন্য সহজ হবে সবার জন্য। তাহলে আমরা একটু এই জিনিসটা দেখি। চিত্রটা দেখা যাচ্ছে এখন সবার? এখানে আমরা ভূত্বক দেখতে পেলাম, গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্ত কেন্দ্রমণ্ডল। এই যে এখানে চিত্র কিন্তু একটা উপরের অংশ, তারপরে একটা ভিতরে আছে, কিছু কিছু অংশ এখানে ভাগ করা। আমরা আসলে এই 3টা কেন্দ্রের মধ্যেই অবস্থান করতেছি। হ্যাঁ, তো এইখানে যে জিনিসটা বলা হয়ে গেল এটা, অর্থাৎ এই যে যে গুরুমণ্ডল, এটা ভূত্বকের নিচের স্তর থেকে কেন্দ্রমণ্ডলের উপর স্তর পর্যন্ত গুরুমণ্ডলটি অবস্থিত। আমাদের দরকার হলো এই গুরুমণ্ডলটি কি কি উপাদান দ্বারা গঠিত, সেইটা জানা যায়। পুরুত্ব, গঠন, গঠন উপাদান, আমার এই 3টা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। প্রশ্ন আসে, গুরুমণ্ডল নিম্নের কোনটি গুরুমণ্ডলের উপাদান? সেখানে আসতে পারে সিলিকা, ব্যাসল্ট, ম্যাগনেসিয়াম, কার্বন, লোহা বা খনিজ উপাদান। আমাদের যে মেইন যে কোর জিনিসটা, সেটা হচ্ছে গুরুমণ্ডলটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আমাদের এইটা মুখস্থ করতেই হবে, এটাই সবচেয়ে বেশি আসে। যদি প্রশ্ন একটু হার্ড দিকে চলে যায়, একটু কঠিনে চলে যায়, তখন দিতে পারে গঠনের নিচের উপাদান, এই উপাদানগুলো। কিন্তু ওরা কিন্তু খুব বেশি এটা ফলো করে না। ওরা ফলো করে যে গুরুমণ্ডলের যে বেসিক যে শিলা, সেটা কি দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা।
এখানে অ্যাকচুয়ালি অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকেই আছেন। তো আসলে এর আগে একটু বলে দেই যে এখানে কিছু কিছু শব্দ আসতেছে, আসলে আমরা জীবনে শুনিও নি, দেখি তো নাই, শুনি তাই নাই। তো এখন এগুলো মুখস্থ করাটা একটু কঠিন হবে। আসলে কঠিনের কোনো বিষয় না। যারা আর্টসের স্টুডেন্ট তাদের ফিজিক্স তো পড়াই লাগবে, কেমিস্ট্রি পড়া লাগবে, বায়োলজি পড়া লাগবে, নো ওয়ে, তাদের হায়ার ম্যাথ করা লাগবে। সো আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে এগুলো ফিজিক্স কেমিস্ট্রি বা হায়ার ম্যাথের মতো তো না, জাস্ট মুখস্থ করাই লাগে। তো এটাকে দেখে অনেকেরই কনফিউশন হয় যে এত কঠিন কঠিন শব্দ এত মাথার উপর দিয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক সময় পড়তে পড়তে এগুলো একটা ম্যাজিকের মতো হয়ে যাবে যে এইগুলো অটোমেটিকলি মানুষ ব্রেনে আসবে, অটোমেটিক ঠোঁটে চলে আসবে। হ্যাঁ, তো আমরা ধরি একটা উদাহরণ দেই, আমরা সূরা পারি না, নামাজ পড়তে যে সূরা পড়ি না, তো সূরা কি মুখস্থ করি না? করতে করতে এক সময় কি হয়, ওগুলো কিন্তু পড়লে অটোমেটিক নাম চলে আসে। সূরার ভিতরে যেসব শব্দ, ও তো যেসব আরবি শব্দগুলো আছে, কঠিন কঠিন শব্দ। তো এই কথাগুলো এই জন্য বলতেছি, আমার নিচের ধাপে আরো আস্তে আস্তে আরো কিছু নাম ধাম চলে আসবে যেগুলো অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো নিয়ে কোনো কনফিউশন কারণ নাই। আমি কথা প্রসঙ্গে কিছু টেকনিক বলে দিব, যেগুলো কারো যদি মনে হয় যে আমি এই টেকনিক পড়তে চাই বা পড়ি, তাহলে ওয়েল। তো যাই হোক, আমি আমার পরবর্তীতে যাই, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এই কেন্দ্রমণ্ডলের একই অবস্থা, অর্থাৎ এটার যে আয়তন, তাপমাত্রা, গঠনের উপাদান, আমাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে। অর্থাৎ কেন্দ্রমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো এফি এবং নিকেল, অর্থাৎ এনআই, এবং এটা হচ্ছে কি, লোহা। আমাদের এই দুটো জিনিস মুখস্থ করতে হবে। আমরা যদি কেন্দ্রমণ্ডল পড়তে যাই তাহলে আমাদের এই দুটো সবচেয়ে বেশি মুখস্থ করতে হবে, অন্যান্য গুলো মোটামুটি যাতে রিভিশনটা হয়, আমরা যাতে আটকে না যাই সেই জিনিস দিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান এই স্লাইডে যাচ্ছি। এখানে আমাদের খনিজ সম্পর্কে বলা হয়েছে। এটা একটা বেসিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, তারপরে বলতে হবে। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে খনিজ নাম যৌগ গঠন করে। তারপরের লাইন আর আমি দেখবো না। শিলাটা কি? এক বা একাধিক খনিজের মিশ্রণ হলো শিলা। শিলাটা হচ্ছে অসমসত্ব পদার্থ, অনেক পরীক্ষায় আসে এবং ভবিষ্যতে আরো আসবে। আমরা বিসিএস পরীক্ষা শুধু না, আমরা যে কোনো পরীক্ষায় যখন দেই, আমরা খুব ভালো করে খেয়াল করছি রিপিট কোশ্চেন হয় প্রত্যেকটি পরীক্ষায়। রিপিট কোশ্চেন হবে বিসিএস এ কমপক্ষে 100 থেকে 120টি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট প্রিলি পার হওয়ার জন্য যেসব রিপিট কোশ্চেন হয়, সে যদি 99% উইদাউট রং, অর্থাৎ সে কোনো ভুল দেখাবে না, সে কোনো ভুলের কাছে যাবে না, সে যদি রিপিট কোশ্চেনে যদি মার্ক আপ করতে পারে তাহলে সে প্রিলি পার হয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে মজার বিষয়, বিসিএস এর সবচেয়ে কঠিন পরীক্ষাটাই হচ্ছে প্রিলি। এটা খুবই মজার বিষয়, বিসিএস এর সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিলি, যার সঠিক হলে নাম্বার, ভুল হলে ডাবল নাম্বার মাইনাস। তো আমি যেগুলো দাগাবো সেগুলো একটু খেয়াল করি সবাই। শিলা শ্রেণী বিভাগটা নিপুণ দেবনাথ বলেন। স্যার অসমসত্ব পদার্থটা কি স্যার? অসমসত্ব পদার্থ, অসমসত্ব পদার্থ হলো, ধরি আহ আমরা তো শিলাটা চিনি, শিলা চিনি না? হ্যাঁ স্যার। শিলাটা কি সেই জিনিসটা আগে একটু ধরতে হবে যে এই শিলাটা জিনিসটা কি। তাহলে অসমত সত্যটা, অর্থাৎ এই যে উপরে দেখি এখানে একটু আহ এই যে খনিজটা কি, যে প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে, এটা হচ্ছে খনিজ। এই যে প্রাকৃতিক খনিজ, এটা হচ্ছে অজৈব পদার্থ। এখন এই খনিজটা কি হবে? এক বা একাধিক খনিজের মিশ্রণ হলো শিলা। তার মানে খনিজের এক বা একাধিক নিয়ে তারপরে শিলাটা গঠিত হয়। তাহলে খনিজটা কোথায় থাকে? খনিজটা থাকে তো মাটির নিচে, খনিজটা উপরে থাকে না। তার উৎপত্তিটা কোথায়? মাটির নিচে। তার রাসায়নিক গঠন আছে, ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে। কিন্তু এই যে যে শিলা অসমসত্ব পদার্থ, এইখানে হচ্ছে দুর্বলতা শিলার। খনিজের যেমন রাসায়নিক গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে সমভাবে, কিন্তু শিলার কিন্তু সমভাবে থাকে না। যার কারণে এটা অসমসত্ব বা অসমান পদার্থ বলা হয়েছে, যা খনিজের মতো করে শিলাটা নয়। যার কারণে এখানে অসমসত্ব পদার্থটা বলা হয়েছে।
শিলার শ্রেণী বিভাগটা আমরা বলি। আহ এখানে আগ্নেয় শিলা কি এই সম্পর্কে বলা হয়েছে এটা আমাদের দরকার। আগ্নেয় শিলায় নেই কি সেটা দরকার, যেমন জীবাশ্ম। প্রশ্ন হলো আগ্নেয় শিলায় নেই কি, জীবাশ্ম নেই, এর বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্য: স্ফটিকাকার, অন্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। রাফসান, বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনি যে বললেন স্যার রিপিট কোশ্চেন আসে, এটা কি স্যার 200টার মধ্যে 100টার বেশি আসবে? এটা আসলে ওইভাবে তো বলা যায় না। আমার মানে একটা অ্যানালাইসিস, আনুমানিক স্যার। জি না, স্যার। আনুমানিক বলি নাই। বেশি আসবে কিনা কম আসবে, আমাদের অ্যানালাইসিস বলে যে বিসিএসসি যে কোশ্চেন গুলো হয় তা আউট অফ 20, অর্থাৎ 200, এই 200-র ভিতরে 120টার উপরে রিপিট হয়। 120টার উপরে রিপিট হয়। কিন্তু মজার বিষয়টা বলবো না এটাকে, কিন্তু কষ্টের বিষয় হলো আমরা এই রিপিট কোশ্চেন থেকে ভুল করি। কথার কথা, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। আচ্ছা, এইখানে যারা ক্যান্ডিডেট, এটা কে না পারে? প্রত্যেকটা মানুষই ক্যান্ডিডেট পারে এখানে এই প্রশ্নটা। কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে গ্যাপটা হয়। অর্থাৎ যে প্রশ্নটা আনকমন, 80% ক্যান্ডিডেটের জন্য সেটা সেটা আনকমন হয়ে যায়। এটা নিয়ে পারি না, হতাশ, কঠিন হয়ে গেছে প্রশ্ন, হতাশ হওয়ার কিছু নাই তো। আমি কেন ওখানে বলবো, মনে করবো যে এটা কঠিন হয়েছে? কঠিন তো আমি ফেরদৌস রহমান, আমার জন্য হয় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরদৌস রহমান আছে, তাদের জন্য হয়েছে। কম্পিটিশন ওইখানে নয়, কম্পিটিশনটা হয় আমি কমন কোশ্চেন যখন ভুল করি। তো এটা হচ্ছে মূল বিষয়। আমরা এখানে ভুল হলে আমরা হাজার হাজার ক্যান্ডিডেটের পিছনে পড়ে যাই। তো আমাদের মনে রাখতে হবে যে বিসিএস এর যেসব রিপিট কোশ্চেন হয় এটা অবশ্যই 120-এর উপরে। আপনার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলেও বুঝবেন না যে 100 তো আসবেই, যে রিপিট হয়। কারণ বিসিএস এর প্রশ্ন যদি রিপিট না করে, এত প্রশ্ন পাবে কোথায় ওরা? ভূগোল থেকে ওরা কি প্রশ্ন বানাবে যেগুলো ভূগোল বিভিন্ন যে গাইড আছে, বইতে আছে, যা নাই? সাধারণ জ্ঞান তারা প্রতিদিনই প্রোডাকশন বাড়াইতে পারে, তাদের বাড়াইতে পারবে। বাংলা ব্যাকরণ কত আছে, অনেক আছে। তো কত কঠিন করলে ক্যান্ডিডেট ই হবে? হোক না কঠিন, প্রশ্ন কঠিন হয়েছে সমস্যা কি? তখন প্রশ্ন যত কঠিন হবে, যে মার্কটা তত কমে যাবে, তত তত টার্গেট মার্কটা কমে আসবে। যাই হোক, আমরা আমাদের আসলে একটা প্রশ্ন করলে সেটার প্রসঙ্গে অনেক কথা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের মূল টপিকসে যাই। আমাদের আগ্নেয় শিলায় নেই জীবাণু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবার বারবার আসছে। এবং বৈশিষ্ট্য, অবশ্যই বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে। অর্থাৎ প্রশ্ন আসে যে আগ্নেয় নিম্নের কোনটি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য? স্ফটিকাকার, অন্তরীভূত, যে কোনো একটা বা একটা দুইটা, সবগুলো এইভাবে আসতে পারে। এইগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না, অপেক্ষাকৃত ভারী। মূল বিষয়টা হলো আগ্নেয় শিলায় জীবাশ্ম নেই। তো জীবাশ্ম কোনগুলো? আসলে আগ্নেয় শিলা, এটা বলতে আর একটু প্র্যাকটিক্যালি বললে সবাই বুঝবে। সেটা হলো যে আসলে আগ্নেয়গিরি, এটা তো আমাদের নিচ থেকে আসে, এটা তো উপরে সৃষ্টি হয় না। এই আগ্নেয়গিরিটা আমাদের ভূ কেন্দ্রে বা ভূ অভ্যন্তরের নিচে এটা সৃষ্টি হয়। তো সৃষ্টি হয়ে সে যখন উদ্গীরণ হয়, বিস্ফোরিত হয়, তখন বিভিন্ন ধরনের শিলা, ধোঁয়া হয়, শিলা হয়, বিভিন্ন জায়গায় মানে বাতাসের বেগে ভাসতে ভাসতে বিভিন্ন ইসে গিয়ে পড়ে। তো একটা জিনিস পোড়ালে সেখানে কিন্তু জীবাশ্ম থাকবে না। জীবাশ্ম কখন আসে? অর্থাৎ আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পূর্বে কিন্তু সেখানে জীবাশ্ম থাকবে, পুড়ে যাওয়ার পরে জীবাশ্মটা থাকে না। কিন্তু থাকেটা কি? এটা খুব স্ফটিকার, এটা খুব অন্তরীভূত, এখানে কঠিন ও কম ভঙ্গুরতা রয়েছে, অপেক্ষাকৃত আগ্নেয় শিলাটা অনেক ভারী। আমাদের আরো কিছু বিষয় এখানে মনে রাখতে হবে। যেমন এই যে যে আগ্নেয় শিলাটা, এটা কয় ভাগে ভাগ করা হয়েছে? বহিস্থ এবং অন্তঃজ, অর্থাৎ বাইরে এবং ভিতরে। তাহলে এই যে যে বহিস্থ আগ্নেয়গিরি শিলা কি কি? ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট, গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকুলাইট, এই যে বিভিন্ন আগ্নেয় শিলার নাম, এগুলো কিন্তু কঠিন। প্রশ্ন যদি কঠিন করতে চায় তাহলে এই এক্সাম্পল গুলো চলে আসবে। কিন্তু আমাদের এগুলো একটু মনে রাখার দরকার আছে, বিশেষ করে ডাইটটা, এটা বারবার চলে আসে। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করি। স্যার এরপরে এখানে আমরা একটা উপাদান আছে ডলোরাইট, এটা কি ডলোরাইট হবে নাকি ডোলোমাইট হবে?
ডলোরাইট এখানে, আচ্ছা এটা ডলোরাইট হবে। আর টয়ের সাথে যে রশ্মিটা আছে এটা হবে। আচ্ছা এটা নিয়ে কোনো সমস্যা না, আকার আকারে কোনো প্রবলেম হয় না, এটা নিয়ে কোনো ইয়াটা হয় না আর কি। কিন্তু আমাদের এই যে যে ডাইক কথাটা বললাম না, এই ডাইক কথাটা ডাইক এই শব্দটা কিন্তু প্রায় আসে, একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এবং এই বৈশিষ্ট্য এবং আগ্নেয়শিলায় জীবাশ্ম নেই। আর এটার ভিতরে অনেকগুলো যে উদাহরণ আছে সেটা আমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব। স্যার স্ফটিকার আর ভঙ্গুরটা বুঝলাম না, এই দুটা শব্দটা। ওটা স্ফটিকা ওই যে বৈশিষ্ট্যের ভিতরে স্যার, স্ফটিকার আর হ্যাঁ, যে কঠিন এবং কম ভঙ্গুর, ভঙ্গুর শব্দটা এবং স্ফটিকার শব্দটা বুঝলাম না। কঠিন শব্দটা তো বুঝতে পারছি, কঠিন শব্দটা বুঝতে পারছি ভঙ্গুর নিশ্চয়ই। ভঙ্গুর হ্যাঁ ওই যে ওটার ভঙ্গুর সাথে। জিনিসটা, এটাকে আমরা একটু আঞ্চলিক ভাষায় নিয়ে এসেছি, আসলে ভঙ্গুর জিনিসটা কি, কম ভঙ্গুর। আমরা অনেক সময় মানুষকেই বলি যে ওর ভিতরে কিছু ভঙ্গুরতা রয়ে গেছে, এটা একটা সমস্যা। ভঙ্গুরতা হলো যে একটা শিলা, এটা একটা কঠিন পদার্থ, এর কোনো, অর্থাৎ ভাঙে না যেটা, অর্থাৎ এটা বারবার, অর্থাৎ আমাদের যে আগ্নেয় শিলাটা আছে, আমরা যদিও চোখে কেউ দেখি নাই, এটা আমরা একটু কল্পনা করি। ওই যে যে আগ্নেয় শিলাটা একটা খনিজ বা একটা শিলা, সে কিন্তু পুড়তে 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 সে বাইরে উদগীরণ হলো, এখন সে হয়ে গেছে কঠিন। এখন ওইটার উপরে যদি পাথর দিয়ে বাড়াইতে থাকি তাহলে কিন্তু ওইটার আর ভাঙবে না, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হবে না। যার কারণে ওই শব্দটা এখানে বলেছে কম ভঙ্গুরতা, যে এটা কিন্তু পড়ে গেলে বা ফেটে গেলে কিন্তু এটা ভাঙবে না। এই যে বড় বড় পাথর সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে, ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যে পাথরগুলো দেখি, এগুলো এক খনিজের সমন্বয় একটা শিলা। তো এর ভঙ্গুরতা কিন্তু এত সহজ না। আমরা কি সহজে পাথর ভাঙতে পারি? তা এই পাথরের থেকে আরো কঠিন হচ্ছে আগ্নেয় শিলা, যার কারণে বলেছে কম। অন্তরীভূতটাও কি স্যার? হ্যাঁ, বুঝিনি। অন্তরীভূত। অন্তরীভূত এটা, এটা আসলে নামটা আচ্ছা। একটু অন্যভাবে একটু ভেঙে দেওয়া যায়, যে এখানে এই শব্দটা কেন হলো। এর যে আমরা যে শিলাগুলো দেখি, আমরা শিলাগুলো দেখি না, সরি, শিলাগুলো দেখি না, কিন্তু আহ কি বলবো এটাকে, কি যত সহজে বলা যায়, কিভাবে বলি এটাকে ব্যাখ্যায়। কিভাবে বাংলাটা ব্যাখ্যাটা করবো অন্তর্ভুক্তটাকে, অর্থাৎ কি বলে এটাকে আমি সহজ ভাষায় বলতে চাচ্ছি, এটা তো আমার খেলা আসতেছে না। হম, আচ্ছা এটা এটা আমি একটু পরে বলতেছি, কারণ এটাকে আমি সহজ ভাষায় আমার মনে আসতেছে, সেটা হলো অন্তর্ভুক্তটা। হম, পাললিক শিলাটা আমরা একটু দেখি, যে এটাও কিন্তু সেই একই ভাবে, অর্থাৎ আমরা এখানে খুব সহজে আমরা ধীরে ধীরে পলি সঞ্চিত যে শিলাটা গঠিত হয়েছে তাকে বলা হয় পাললিক শিলা। আমরা এখানে সচক্ষে দেখতে পারি যে পলি সঞ্চিত হয়, যেটা আমরা নদী নালায় দেখতে পাই। এটা বিভিন্ন ভাবে বৃষ্টি বা তুষারপাত ইত্যাদিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে এই যে যে বৈশিষ্ট্যগুলো আছে পাললিক শিলার, আমরা এখানে একটা স্তরীভূত নরম, অর্থাৎ এটা স্তরীভূত অর্থটা হচ্ছে যে এটার যে কোনো সময় একটা একটা স্তর ধারণ করতে পারে। যেমন আমরা রাস্তায় যখন হাঁটি, আমরা শক্ত মাটির উপরে হাঁটলাম, সেটা আমাদের পায়ের নিচে গেলে সে ভেঙে গুঁড়ো হয়ে গেলো, সে বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে গেলো। অথবা ধরলাম এটা একটা আহ, আহ, শক্ত একটা পদার্থ, পাললিক শিলা, এটা এখানে অবস্থান করে, সেখানে পানি দিলাম, পানি হলে সে নরম হয়ে গেল, হালকা হয়ে গেল, এটা হচ্ছে স্তরীভূত। তো এর মধ্যে জীবাশ্ম দেখা যায় না, এই শিলায় ছিদ্র দেখা যায়। পাললিক শিলা আমরা একটু নেটে সার্চ দিয়ে দেখবো যে পাললিক শিলা দেখতে কেমন, তাহলে আর একটু সহজ হবে। যেমন বেলে পাথর, চুনা পাথর, শেল, কয়লা, কাদা পাথর, কেওলিন, আমরা এই শব্দগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবো, এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। তো কনফিউশন করবে বিসিএস পরীক্ষায় যেটা, রূপান্তরিত শিলাটা এবং এই পাললিক শিলাটা, এই দুইটার ভিতরে কনফিউজড হয়ে যাবে। কারণটা কি? যেমন রূপান্তরিত শিলায় পরিণত হওয়ার কারণ হচ্ছে ভূ আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া এবং ভূগর্ভস্থ চাপ। অর্থাৎ আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে এখানে একটা শিলা আছে, সেটাকে আমি যদি এখন আহ জোরে তাকে আঘাত করা হয়, তাহলে সে কিন্তু কি বিভিন্ন রূপ ধারণ করে। তো এইখানে বলা হয়েছে ভূ আন্দোলন, অগ্নুৎপাত এবং ভূমিকম্প, এখান থেকে রূপান্তরিত হয় কিভাবে।
ভূ আন্দোলনের ফলে যে কোনো শিলাই বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়, অগ্নুৎপাতের পথে হয়। কারণ একটি শিলা খনিজের থেকে সৃষ্টি হয়, সেই খনিজের থেকে সৃষ্টি হওয়ার পরে সেখানে যখন অগ্নুৎপাতের ঘটনা ঘটবে, তখন সে আর খনিজ থাকবে না, সে হয়ে যাবে শিলা। এবং এই শিলাটা হয়ে যাবে আগ্নেয় শিলা। কারণ সে তখন নরম থাকবে না, গরমও থাকবে না, সে পাথরের ন্যায় ধারণ করবে। তো কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি পাথর ছিল না, এক সময় সে কিন্তু মাটিই ছিল বিভিন্ন খনিজের সংমিশ্রণে। তো সে পুড়ে পুড়ে পাথরের আকার ধারণ করছে। এই যে যে ভূমিকম্পটা হয়, ভূমিকম্পর ফলে কিন্তু অনেক শিলা রূপান্তরিত হয়ে যায়, সেটা রাসায়নিক ক্রিয়া এবং ভূগর্ভস্থ চাপেও হয়। এগুলো ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো এর বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ এটি স্ফটিক যুক্ত, খুব কঠিন, এতে জীবাশ্ম দেখানো যায় না। এখানে যেমন এই যে এতে জীবাশ্ম দেখানো যায় না, একটু একটা স্টার মার্ক দেওয়া। তো আমাদের সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না, আহ এই যে যে আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, এবং পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আমাদের কনফিউশন কিন্তু এখানে লাগে, অর্থাৎ কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, একমাত্র পাললিক শিলায়। তো এর উদাহরণ যেমন চুনাপাথর রূপান্তরিত রূপ মার্বেল। আমরা আর একটু সহজে চলে আসি, আমরা চুনা পাথরটা চিনি। এটা যখন চুনা পাথরটা রূপান্তরিত হয়ে যায়, সে বিভিন্ন মার্বেলের আকার ধারণ করে। বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজটাইট। এখন এইখানে কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গ্রানাইট। গ্রানাইট রূপান্তরিত রূপ আছে নিজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাই শুধু না, এখানে আমি বলবো সব, এখানে সবগুলো মুখস্থ রাখতে হবে। সাদা ও সেল রূপান্তরিত স্লেট। আমাদের প্রশ্ন যদি চলে আসে যে বেলে পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় আকার ধারণ করে, আলটিমেটলি কোয়ার্টজাইট। গ্রানাইট রূপান্তরিত হয়ে নিজ, এটা আসে, বারবার আসে, এগুলো আসবে, এগুলো কিন্তু মুখস্থ করাই লাগবে। আচ্ছা, এরপরে আমরা পৃথিবীর গতিতে চলে আসি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে বারবার প্রশ্ন, ঘুরে ফিরে প্রশ্ন আসবে। অনেক সময় দেখা যায় যদি আমরা কেন্দ্রমণ্ডল যে অশ্বমণ্ডল গুলো পড়ি, দেখা যায় পৃথিবীর গতি থেকে প্রশ্ন আসে না। কিন্তু মজার বিষয় হলো এই টপিক থেকে প্রশ্ন আসবে। পৃথিবীর গতি সম্পর্কে থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এর বাইরে থেকে প্রশ্ন দিবে না। এখন আমার প্রশ্ন হলো, এর বাইরে থেকে প্রশ্ন দিবে না, এখান থেকে দিল, ভালো কথা। বিসিএস তো 47, অর্থাৎ 47টা বিসিএস হতে যাচ্ছে, এখানে তো 47টা প্রশ্নই নাই। তাহলে রিপিট যদি এখান থেকে এক্সামিনার প্রশ্ন করতে যায়, তাহলে তারা এখান থেকে আলটিমেটলি রিপিট হতেই পারে। পৃথিবীর গতি থেকে তো করা লাগবে। তো প্রশ্ন পৃথিবীর গতি থেকে প্রতি পদে পদে তৈরি হয় না। জি, শাহনাজ আক্তার। স্যার ওই যে উপরে যে স্ফটিক যুক্ত বৈশিষ্ট্যটা, এটার অর্থ কি? কোনটা? এই যে স্ফটিক, এই যে স্ফটিক যুক্ত এটা, জি স্যার। এই যে রূপান্তরিত শিলাটা, বারবার বলছি যে এই যে যে রূপান্তরিত শিলা, একটা শিলা তৈরি হয় খনিজ থেকে, খনিজ হয়ে তারপরে শিলায়, শিলা থেকে এসে সে বিভিন্ন ধরনের রূপ ধারণ করতেছে। তাহলে এই নাম, রূপ ধারণ করতেছে, ভালো কথা। তো সেখানে কি হলো, পাললিক শিলা দেখলাম আমরা, এই জিনিসটা কি। এখন লাস্ট হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। তার মানে রূপান্তরিত হওয়া মানে কি, আমাদের একটা থেকে আর একটা, অর্থাৎ কালো থেকে সে সাদা, সাদা থেকে সে বিভিন্ন আকার ধারণ করতেছে। কিভাবে করতেছে? স্ফটিক যুক্ত হয়ে। এখন এই একটা শিলা আমরা কি করলাম, একটা শিলাকে আমরা জোরে বা কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত করলাম। তো সে ছিল শক্ত, শক্ত হয়ে সে এখন সে ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন টুকরা টুকরা হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে স্ফটিক যুক্ত, অর্থাৎ সে ভাঙন। অর্থাৎ এই কঠিন কোনো কিছুকে ভেঙে ফেলা, এটা হচ্ছে স্ফটিক যুক্ত। অর্থাৎ অবশ্যই সেটা ভাঙা যাবে, কিন্তু এটা সেটা খুব কঠিন ভাবে বারবার আঘাত করা, যার কারণে এই কথাটা চলে আসছে। স্যার জীবাশ্ম দেখা যায় না, এই কথাটার মানে কি? জীবাশ্ম মানে তারা ফসিল করেছিল আমাদের বিভিন্ন গাছের। হ্যাঁ, ফসিলটা, এই আচ্ছা। জি হ্যাঁ, বলেন বলেন, আর একটু আবার বলেন স্যার, তো একটু। তাহলে এই যে এই শিলাগুলোর মধ্যে স্যার কিভাবে জীবাশ্ম দেখা যায় বা যায় না, এটা না, কিভাবে হয়? শিলাগুলোর উপরে জীবাশ্ম আমরা কিভাবে দেখতে পাবো? ধরুন একজন মানুষ তো মারা গেল, মানুষ যখন মারা যায় সে মাটিতে, তাকে কবর দিলে সে পচে যায়, পচে সে কি হাওয়ায় উড়ে যায়? সে তো মাটিতেই থাকে। তো এখন তার
এখন ওইখানে আপনি ধরেন 3-4 মাস পরে গিয়ে যখন টুকাটুকি করেন, আপনি কি দেখতে পাবেন? কোনো জীবাশ্ম দেখতে পাবেন? শুধু দেখতে পাবেন শুধু মাটি আছে। তো এখন যদি দেখায়, ধরে নিলেন আপনি দেখতে পেয়েছেন কিছু একটা, আচ্ছা ভালো কথা। এখন এই যে যে প্রাণী বলি, গাছপালা বলি, যাই বলি না কেন, সবগুলো পচে পচে যে এই যে ভূভ্যন্তরে প্রবেশ করলো, 5 হাত হোক, 10 হাত হোক, বা 100 মিটার হোক, 2 কিলোমিটার নিচে চলে যাবে। কিভাবে যাবে? যাবে পানির দ্বারা। অর্থাৎ এই যে যে পানি, পানি আহ মাটির যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে নিচে গিয়ে গ্যাসের সমন্বয়ে সে তার সমস্ত যে উপরে আমরা যেটা দেখেছি সবকিছু সেখানে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হওয়ার ফলে সে বিভিন্ন আকার, রাসায়নিক ভাবে সে বিভিন্ন রূপ ধারণ করে। তখন তার কোনো চিহ্নই দেখা যায় না, জীবাশ্ম দেখা যাবে না। কখন দেখা যাবে না? কারণ এই যে যে রাসায়নিক শিলাটা, সে অগ্নুৎপাতের মাধ্যমে সে সেখানে রূপ ধারণ করে ফেলছে। তো সেখানে পোড়ার পরে কোনো কিছু আর দেখা যাবে না। জীবাশ্ম তো প্রশ্ন আসে, সুন্দর একটা ধুলাবালি যুক্ত শক্ত কঠিন পদার্থ দেখা যাবে। সেটা ভূয়ান্দোলনের মাধ্যমে হতে পারে, ভূমিকম্পের মাধ্যমে হতে পারে। ভূমিকম্পের মাধ্যমে তো তো অনেক বড় বড় পাহাড় সৃষ্টি হচ্ছে বিভিন্ন সমুদ্র, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। আমরা যে পাহাড়গুলো দেখি, এই পাহাড়গুলো কে সৃষ্টি করেছে? মানুষের সৃষ্টি অবশ্যই না, এগুলো অবশ্যই প্রকৃতির সৃষ্টি। কিভাবে হলো? এইগুলোই হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির মাধ্যমে, ভূ আন্দোলনের মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে। এক একটা আহ যে ভূ আন্দোলন বলতে আমরা বোঝাচ্ছি যে পাহাড়ের যে পাহাড় ধসটা হয়, এটাকে ভূ আন্দোলনটা বলা হয়, পাহাড়ের ধসের মাধ্যমে। তো ওখানে গেলে আসলে অনেক কিছু চিত্র দেখা যায়। যাই হোক, আমরা যেটা ছিলাম, জীবাশ্ম আসলে এইভাবে সৃষ্টি হয়, যেটা ওইভাবে দেখা যায় না। এই জীবাশ্মগুলো কোনোভাবে দেখা যাবে না। তাহলে তো আমরা অনেক কিছু সাক্ষী হয়ে যেতে পারতাম। মাটিতে মাটিতে তো মাটি আসতেছে করতে। যাই হোক, আমি আমার পরবর্তী টপিকটা চলে যাই, পৃথিবীর গতিতে। সংজ্ঞাটা, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করাকে আহ্নিক গতি বলে। আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে আমরা শুধু শুনেছি, কিন্তু আজকে একটু আহ আলোচনাটা করব। পৃথিবীর ঘূর্ণনের দিক, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে বা বাম থেকে ডান দিকে, অর্থাৎ পৃথিবী ঘুরে কোন দিকে, সেটাই প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন আসতে পারে পৃথিবী কোন দিক থেকে কোন দিক থেকে, অর্থাৎ পৃথিবীর নিচের কোনটি পৃথিবীর ঘূর্ণনের দিক? অবশ্যই বাম থেকে ডান, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। পৃথিবী একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। এটা তো আসে বারবার এবং আসবে। একে বলে সৌরদিন। আহ্নিক গতির ফলাফল 4টা চতুর্থ করতে হবে, এই কারণে খুঁজতে হবে। যখন আমি বার্ষিক গতিতে যাচ্ছি, তখন যেন আমার আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফলের সঙ্গে আমরা মিক্সার না হয়ে যাই। সো এটা যেমন আমাদের দিন রাত্রি, আহ্নিক গতির ফলাফল, তাপমাত্রা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা সবই আহ্নিক গতির ফলাফল। কিন্তু বার্ষিক গতির ফলাফলটা কিন্তু এটা একটা জিনিস, আমাদের এটাকে একটু দেখতে হবে। আচ্ছা, দিন রাত্রি হচ্ছে, তাপমাত্রা তারতম্য হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে, সমুদ্র স্রোত হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, তো সবকিছু কিন্তু একটা পানির সাথে সম্পর্ক, একটা আবহাওয়া জলবায়ুর সাথে সম্পর্ক, একটা তাপমাত্রার সাথে সম্পর্ক। অর্থাৎ এই তাপ, অর্থাৎ এই সূর্যই সবকিছু তৈরি করতেছে। কিন্তু এই বার্ষিক গতিতে যে এই ঘন্টাটা বাজে, সবার ভুল হয়। এখানে কি ভুল হয় আমি একটু আগে পড়ি, তারপরে বলি। পৃথিবী তার কক্ষপথে সূর্যকে সম্পূর্ণ একবার পরিক্রমণকে বলে বার্ষিক গতি। ভালো কথা। সূর্যকে একবার পূর্ণ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বাড়তি থাকার কারণে 4 বছর পর পর একটি অতিরিক্ত দিন গণনা করে অধিবর্ষ সমন্বয় করা হয়। অর্থাৎ আমাদের যে লিপ ইয়ারের কথাটা চলে আসছে, 4 বছর পর পর হয়, যেন ক্যালেন্ডারের ইয়ারের একই তারিখে আজীবন একই ঋতু থাকে। আরবি মাস চন্দ্রমাস অনুযায়ী হিসাব করা হয় বলে প্রতি বছর 9, 10, 11 দিন করে সৌরবর্ষ থেকে এগিয়ে যায়। কারণ 12টি চন্দ্রমাসে আনুমানিক 355 দিন সময় লাগে। এই কারণে রমাদান মাস প্রতি বছর, আচ্ছা এখানে একটু বলি, এবার দেখলাম আমরা আসলে অনেকটাই ভার্চুয়াল নির্ভর বিধায় আমরা কোনো তথ্য না জেনে অনেক সমালোচনা করি। যেমন আমি এই অ্যান্সারটা অনেক জায়গায় দিয়েছি যদিও। আহ আমাদের যে রমজান মাসে আমরা বিভিন্ন কান্ট্রির সাথে বাংলাদেশের তুলনা করি, ফেসবুকে যেটা দেখতে পাই, বিভিন্ন জন বিভিন্ন সমালোচনা করে, এই জিনিসটা একটু সবাই বোঝার চেষ্টা করে। এখানে কিন্তু খুব ক্লিয়ার বলা আছে, এসে ডিটেলস আছে। যেমন একই কারণে রমাদান মাস প্রতি বছর গড়ে 10 দিন করে এগিয়ে আসে। আনুমানিক 36 বছর পর পর একই ঋতুতে রমাদান মাস আসে। এখন এই জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের মূল বেসিক জিনিস হলো 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড।
4 বছর পর পর একটি অতিরিক্ত দিন গণনা করে অধিবর্ষ হিসাব করা হয়। 365 দিনে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই যে হচ্ছে বার্ষিক গতির মূল বেসিক কথা। এখন আসবো আমরা আমাদের কনফিউশন কোশ্চেন কোথায় আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে আন্তর্জাতিকভাবে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে সেটা কি? গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। কিন্তু আমাদের এখানে কিন্তু কয় ঋতুর দেশ? আমরা 6 ঋতুর দেশ, যেটা এখন 5টা হবে। তো আন্তর্জাতিক ভাবে কিন্তু 4টাকে ধরা হয়েছে। তো আমরা যে 6টা আমাদের ছিল, সেই 6টাতে একটা গেছেই, আরো একটা চলে যাচ্ছে, আরো যাবে। আমাদের থাকবে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, এই 3টে পর্যন্ত। বসন্তকালও খুব বেশি দিন নাই, ওর আয়ু আছে, ও আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আমাদের মূল বেসিক থাকবে কিন্তু 3টা। তো আমরা 6 ঋতুর দেশ। আমরা এখন আর একটু পরে যাই ঋতু পরিবর্তনের কারণ। পৃথিবীর গোলাকার আকৃতি সুষম বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার কক্ষপথে বার্ষিক গতি, ফলে বছরের বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা ভিন্নতার, এটা হচ্ছে গৌণ কারণ। তো আস্তে আস্তে আমরা একটু ভিতরে ঢুকি। ওই যে উপরে যেটা পড়লাম, এইগুলো কিন্তু আমাদের খুব একটা উম, আমরা জানলাম, কিন্তু এগুলো কিন্তু কোশ্চেন আসে না। আসে থেকে এইখান থেকে প্যাচটা লাগে কোথায়? সূর্যের কেন্দ্র এবং পৃথিবীর কক্ষপথের কেন্দ্রের সংযোগ রাখার সাথে পৃথিবীর দুই মেরুর সংযোগকারী অক্ষের কৌণিক অবস্থানের কারণে পৃথিবী পৃষ্ঠের নির্দিষ্ট একটি স্থানে বছরের আলাদা সময় দিবারাত্রির ব্যাপ্তির তারতম্য। আমরা এরপরে আর যাব না। আমরা যাব এখানে। দেখেন তো সবাই, কোশ্চেন গুলো অবশ্যই অনেকেরই পরিচিত, কারণ এগুলো প্রতি বছর ম্যাক্সিমাম পরীক্ষা এখান থেকে আসে। যেমন 21 জুন আমাদের এইখানে আছে টেকনিক। যদি এক জায়গায় দিন হয় আর এক জায়গায় রাত, এক জায়গায় শীত হলে আর এক জায়গা গরম, এই জিনিসটাই। অর্থাৎ আমরা এখানে যে কোনো এক সাইড ধরবো। আমরা উত্তর গোলার্ধ ধরে পড়া আরম্ভ করবো। 21 জুন আমরা মুখস্থ করবো কি হয় 21 জুনে। দীর্ঘতম দিন হয়, ক্ষুদ্রতম রাত হয়। এটা খুব স্বাভাবিক যে আজকে দীর্ঘতম দিন যদি হয়, তো যত দিন দীর্ঘ হোক আর ছোট হোক, যাই হোক না কেন, অবশ্যই 24 ঘন্টার বেশি না। তা এখন 24 ঘন্টার মধ্যে যদি 18 ঘন্টা দিন হয়, আলটিমেটলি ক্ষুদ্রতম রাত হয়ে যাবে 6 ঘন্টা। অর্থাৎ এই যে যে 6 ঘন্টা বাকি থাকলো সেটা ক্ষুদ্রতম রাত। তাহলে দক্ষিণ গোলার্ধে কি ক্ষুদ্রতম দিন হয়ে যাবে, দীর্ঘতম রাত হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ওখানে নিরক্ষরেখা যে চিত্রটা দেখে আসছি, আমাদের এখানে আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ পড়েছি। তাহলে আমাদের ভুলটা কোথায় হয়? দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, এই 4টা অপশনে দিয়ে দেয়। এই যে 21 জুন উত্তর গোলার্ধের কি প্রশ্ন এরকম, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন বা ক্ষুদ্রতম রাত। এখানে কনফিউশন। আমরা এখন তো উত্তর আর দক্ষিণের কনফিউশনের ভুলটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করে ফেলে। তাহলে আমাদের ভুলটা কিভাবে করা যায় না? আমার কথা হলো, আমি উত্তর গোলার্ধটা পড়ি, এই পড়াটা মুখস্থ করার সাথে সাথে এটাও পড়ি যে আমি যেটা পড়লাম দক্ষিণ গোলার্ধে সেটার বিপরীত। কথা হলো তারিখ নিয়ে কনফিউশন। এই যে যে 21 জুন, এই যে হচ্ছে 22 ডিসেম্বর, এখানে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, প্রত্যেকটা তারিখই আলাদা। উত্তর গোলার্ধে 22 ডিসেম্বর, এই যে আমরা, এই যে দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত, এই যে যে দক্ষিণ গোলার্ধে আছে, এই জিনিসটা আমাদের উত্তর গোলার্ধে আসে 22 ডিসেম্বর। 21 মার্চ 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই সর্বত্র দিবারাত্রি সমান থাকে, শরৎ ও বসন্তকাল স্পেশালি। আমাদের প্রত্যেকেরই টেকনিক্যালি এই জিনিসের, কেউ যদি মনে করে যে না আমি পুরোটাই মুখস্থ করতে চাই, ওয়েল, কোনো সমস্যা নেই। যদি নির্ভুল ভাবে মুখস্থ করে পড়া যায় তো কোনো সমস্যাই না। তবে আমার আইডিয়াটা হলো, আমরা অবশ্যই হাফ পড়ার চেষ্টা করবো, ফুলটা না। ফুল পড়তে গেলে ধরা খেয়ে যায়। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে যা হয়, উত্তর গোলার্ধে 22 ডিসেম্বর তা হয়। 21 জুন স্যার উত্তর মুখস্থ করলে গোলার্ধে মনে যা হয় অনেক হয়। কঠিন হয়ে যাবে, তাই না স্যার? মানে ভূগোল অনেক কনফিউজিং মনে হচ্ছে স্যার। দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম, কিভাবে সহজে মনে রাখা যাবে স্যার? কিন্তু এটা নিয়ে এখন আলোচনা করলাম। আচ্ছা, আমি একজন আর একটা দেখাই। এই যে 21 জুন তারিখটা,
আমি এখন এটাকে টেনে কোথায় নিয়ে গেলাম? দক্ষিণ গোলার্ধে নিয়ে গেলাম। ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যেটা আছে ওটাকে আমি টেনে উত্তর গোলার্ধে নিয়ে গেলাম। দেখেছি আমরা, এই জিনিসটা ক্রস হয়ে গেছে না? লেখা কিন্তু সব সমান, ডিফারেন্স কোথায়? ডিফারেন্স দুইটা জায়গায়। প্রথমটা হলো তারিখ, দ্বিতীয়টা হচ্ছে গোলার্ধ। আমাদের 21 জন্য উত্তর গোলার্ধে যেটা হচ্ছে, দক্ষিণ গোলার্ধে ঠিক একই জিনিস হচ্ছে 22 ডিসেম্বর। অন্ততপক্ষে এই জিনিসটা মুখস্থ রাখতে। অর্থাৎ 21 জুন উত্তর গোলার্ধে যেটা হচ্ছে, দক্ষিণ গোলার্ধে সেটা 22 ডিসেম্বর হচ্ছে। 21 জুন দক্ষিণ গোলার্ধে যেটা আছে, উত্তর গোলার্ধে সেটা 22 ডিসেম্বর হচ্ছে, অর্থাৎ ক্রস হচ্ছে। তাহলে আমাদের এখন দুইটাকে মনে রাখতে হবে, আমরা ক্রস করে ফেলবো। তো আমাদের আরেকটু সহজ হলো, এই যে 21 জুন উত্তর গোলার্ধ, আমরা শুধু উত্তর গোলার্ধই মুখস্থ করবো, আমাদের দক্ষিণ গোলার্ধ প্রয়োজন নেই। কি আছে ওখানে দেখবোই না, দেখারই প্রয়োজন। তাহলে আমরা ওটা দেখবোটা কি, দক্ষিণ গোলার্ধে কি আছে? এটা তো খুব সাধারণ, এই যে দীর্ঘতম দিন ওখানে ক্ষুদ্রতম দিন, এখানে ক্ষুদ্রতম রাত হলে ওখানে দীর্ঘতম রাত, মুখস্থ হয়ে গেল। 21 জনের আমার দক্ষিণ গোলার্ধ আলটিমেটলি 22 ডিসেম্বর, একই জিনিস। আমি 22 ডিসেম্বর উত্তর উত্তর গোলার্ধে আমি যা যা আছে, দক্ষিণ গোলার্ধে তার বিপরীতটা আছে। এখন কনফিউশন কোথায়? কনফিউশনটা হয়ে যাবে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। এখানে কি হয়, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এই যে যে নিরক্ষরেখাটা লম্বভাবে, অর্থাৎ একদম সোজা লাঠি মাথার উপরে। অর্থাৎ আমরা সাধারণত কি দেখি, রাত সরি দুপুর 12টায় সূর্য কোথায় থাকে? আমার মাথার উপরে থাকে। এটাকে বলা হয়েছে লম্বভাবে। তো এই যে লম্বভাবে এটা কিরণ দেয় কোথায়? এটা ওই নিরক্ষা রেখা বরাবর। তাই ওখানে দিন এবং রাত সমান সমান হয়, অর্থাৎ 12-12। সেটা কত? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। এই তারিখগুলো মুখস্থ করাইতে হবে, এটা কোনোভাবে এটা ভুল হবে না। আমি প্রত্যেককেই বলবো, বারবার বলে আসছি, বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা যদি কেউ ভুল করে তাহলে সে বিসিএস এর পিড়িতে হাজার হাজার সিরিয়াল পিছনে পড়ে যাবে। এখানেও তাই। এখানে কেন তাই? কারণ এই প্রশ্নগুলোতে রিপিট হয়, এমন তো না এগুলো ক্রিয়েটিভিটি কোশ্চেন, যে নতুন কিছু কোশ্চেন, এটা কেউ পারে কেউ পারে না, বিষয়টা এটা না। এটা প্রত্যেক সবাই এই প্রশ্নটা পারে, কিন্তু মার্ক করার সময় এই প্রশ্নটা সবাই ভুল করবে, যে ভুল করবে সে ধরা খেয়ে যাবে। এই পানি খাওয়া যাবে না? সবাই কি লাইনে আছে? জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার এটাই হচ্ছে মূল বিষয়, যে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং এখান থেকে প্রশ্ন ভুল হলে সে কিন্তু অনেক পিছিয়ে যাবে। ওকে, আমরা নেক্সট যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াটা, আমরা শুধু এটা দেখবো আস্তে আস্তে করে। আস্তে আস্তে আমি স্ক্রল করে যাব, কারণ এখান থেকে প্রশ্ন কম হয়, কিন্তু এটা জাস্ট আমরা একটু পড়বো। এই কারণে পরবর্তীতে স্লাইড গুলো আছে, ওখানে আমরা পড়ার সময় আমার এই টপিকসটা চলে আসবে, এটার কারণে। যেমন ভূপ্রক্রিয়া, ধীর পরিবর্তন, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব। এখান থেকে প্রশ্ন কম হবে, আমি স্কিপ করে যাই, আপনারা পড়বেন। আহ এই যে মানচিত্রের গঠন, ব্যবহার, এগুলো একটু কম আসে, কিন্তু প্রশ্ন আমরা মূল জায়গায় চলে আসছি, জিপিএস এবং জিআইএস। এই জিপিএস সিস্টেমটা কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমান ডিজিটাল যুগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস বলতে পারি, বা সিস্টেম বলতে পারি। অর্থাৎ আমরা প্রত্যেকটা পার্সন, স্পেশালি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, প্রত্যেক সবাই কিন্তু এই জিপিএস এর অন্তর্ভুক্ত আছে। এমনকি যে যে জিপিএস এর অন্তর্ভুক্ত আছে, এবং আমরা প্রত্যেকেই সাইবার ক্রাইমের শিকার হয়ে আছি, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। সাইবার ক্রাইমের শিকার হচ্ছে প্রত্যেকটা পার্সন, কিন্তু আমরা বুঝতে খুবই জঘন্যতম এবং খুবই বিপজ্জনক অবস্থানে আছি, আমরা কেউ বুঝি না। তো যাই হোক, সেটা এই যে যে আমরা অপরাধ মধ্যে আছি, কেউ করি, কেউ শিকার হচ্ছি, কেউ ভিকটিম হচ্ছি, সবকিছু কিন্তু এই জিপিএস দ্বারাই হয়।
কোন একটি স্থানের গ্লোবাল অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় আছে জিপিএস। পূর্ণরূপটা গ্লোবাল পজিশনিং সিস্টেম মনে রাখতে হবে, জিআইএস টা সেটাও মনে রাখতে হবে, অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত আছি। আচ্ছা, আমরা এবার বায়ুমণ্ডলে ঢুকবো। এটা একটু সবাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। এই কারণে অনেক অনেক বার বায়ুমণ্ডল থেকে কোশ্চেন আসছে এবং আসবে। পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসে আবরণী বায়ুমণ্ডল, সবাই জানি বায়ুমণ্ডল আবর্তনের কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, এটাও সবাই জানি। মানুষ সাধারণ জ্ঞানের প্রশ্ন করে আমরা পড়ে যাই না কেন, মাধ্যাকর্ষণ শক্তি। আমরা খাচ্ছি কিভাবে, মাধ্যাকর্ষণ শক্তি। আমরা যাই করি না কেন, এটা কি? এটা এক ধরনের চৌম্বকত্ব শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি। বায়ুমণ্ডলের বৃষ্টিটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার, নট দ্যাট ইম্পর্টেন্ট। আমরা এখন বায়ুমণ্ডলের উপাদানগুলো তিনটি ভাগ করা হয়েছে, অর্থাৎ এই যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। আমরা এটা নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? অনেকবার আসছে, এই দেখেন, এখানে দেখেন, অনেকবার আসছে এখানে, যদিও এখানে স্টার মার্ক দেওয়া, তারপরেও আমি বলবো যে নট অনলি স্টার মার্ক, এখানে প্রত্যেকটা উপাদানের নাম সহ, এমনকি শতকরা সহ মুখস্থ করতেই হবে। মনে করেন আপনার এখানে বিসিএস এর একটা মার্কশিট অলরেডি আপনার ধরে নিতে পারেন যে এখান থেকে চলে আসছে, কারণ এটা কিন্তু স্কিপ করা একটু কঠিন। খুব আহ আমাদের আহ, আমাদের আমি তো দেখি, এগুলো কি দেখি, একটু কিছু সিক্রেট বলি। সিক্রেটটা হলো, আমাদের কাছে বিসিএস এর কোশ্চেনের জন্য কোশ্চেন চাওয়া হয়, বিসিএস এ যারা রিটেন পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেওয়া হয়, আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করি। অতএব অ্যানালাইসিসটা এত সূক্ষ্মভাবে করি, সূক্ষ্মভাবে করার ফলে দেখা গেছে এই যে যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা ভূগোলের, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। তো কি আসে কি প্রশ্ন? স্টার মার্ক করা আছে, এটার শতকরা হারটা দেওয়া আছে। আমাদের উচিত হবে এই যে যে চার্ট, এটা পুরোটা মুখস্থ করা। এইটা যারা স্কিপ করবে সে অনেক পিছিয়ে গেল। এখানে নাইট্রোজেন আছে 78.02%, অক্সিজেন আছে 20.71%, আর্গন আছে এত, কার্বন ডাই অক্সাইড এত, যাই হোক এগুলো এভাবে আছে, টোটাল সব 100%। প্রশ্ন তো এখান থেকে আসবে, আপনার উত্তর করতে হবে, মুখস্থ করতে হবে। 99-99%ই নাইট্রোজেন এবং অক্সিজেন বায়ুমণ্ডল, বাকিটা আছে অন্যান্য গ্যাস। এই জিনিসটা মুখস্থ করতে হবে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন, সবচেয়ে বেশি নাইট্রোজেন বিধায় আজকে এত সবুজ দেখতে পাচ্ছি। প্রকৃতি অনেক সুন্দর এবং অনেক সবুজ, এটা নাইট্রোজেনের জন্য। বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান কি? নাইট্রোজেন এবং অক্সিজেন। সূর্যের থেকে আসা অতিবেগুনি রশ্মি কি? ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস 5টি। আমরা এই 5টি নিয়ে এখন আলোচনা করব। সবাইকে একটু মনোযোগ সহকারে এটা দেখতে হবে এবং বলতে পারি এটাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে যে টপোমণ্ডলটি রয়েছে, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেখানে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত আমরা দেখতেই পাই। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটাই হচ্ছে টপোমণ্ডলে ঘটতেছে, আমরা দেখতে পাই না স্ট্র্যাটোমণ্ডলের কিছু। নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার। কি এটা? হচ্ছে আমরা এই যে যে মাটিতে পায়ে দিয়ে হেঁটে হাঁটা চলা করি, এইখান থেকে উপরে যেতে হবে। আমি এখন 8 কিলোমিটার উপরে চলে যাব, আমি 16 থেকে 19 কিলোমিটার চলে যাব, এটা অঞ্চল ভেদে। সাধারণভাবে প্রতি 1 কিলোমিটার হচ্ছে এই স্তরে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ আমাদের একটা সূক্ষ্ম ধারণা, আমরা যত উপরে উঠবো, আমরা তত সূর্যের কাছাকাছি যাব, আমরা তত পুড়তে থাকবো। এটা কিন্তু আবহাওয়া বলে না, এটা কিন্তু একদমই সত্য। তার ব্যাখ্যা আমরা আস্তে আস্তে আসবো। যদিও এটা আমরা স্ট্র্যাটো মন্ডলে যাই। টপোবিরতির উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরে বেশি পরিমাণে আছে ওজোন গ্যাস।
চলে আসছি আমরা। অর্থাৎ প্রশ্ন হলো স্ট্রাটোমণ্ডলে স্ট্রাটোমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? এটা হচ্ছে ওজোন গ্যাস। সিম্পল কোশ্চেন, সিম্পল উত্তর এবং রিপিটেড উত্তর। আমরা একটু তাপমণ্ডলে যাই। আহ নো, আরো আছে, আর একটু আলোচনা করে দিই যে এদিকে নিচে আছে, একটু দেখে আসি। No. আমরা একটা জিনিস খুব, এই যে আমরা ইয়া দেখি কি বলে উড়োজাহাজ চলে, তো বিমান চলে কোন স্তরে? এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। অর্থাৎ আমরা যদি বলি ট্রপোবিরতির উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এই যে যে ট্রপোবিরতির কথা বলা হয়েছে, এই যে যে 16 থেকে 19 কিলোমিটার বা 8 কিলোমিটার আমরা উপরে উঠলাম, এর উপরে পাতলা একটি স্তর আছে, তার নাম হচ্ছে ট্রপোবিরতি, খুবই সূক্ষ্ম একটা পাতলা স্তর। তো ওই পাতলা স্তর থেকে শুরু করে আরো 50 কিলোমিটার আমরা উঠে যাব উপরে, এটাই হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওজোন গ্যাস। তাপমণ্ডলটা কি হয়? আমরা এবার আর একটু বাস্তবিক পক্ষে চলে আসব। এই মেসোবিরতির উপরে, অর্থাৎ তাপমণ্ডল বলে বা মেসোমণ্ডল বলে, 500 কিলোমিটার পর্যন্ত। আমি একটু উম, আচ্ছা, যাই হোক, আমরা তাপমণ্ডলে ছিলাম। তো এই যে যে মেসোবিরতি, অর্থাৎ এই যে যে স্ট্রাটোমণ্ডল, এর উপরের একটা মণ্ডল রয়েছে, তার নাম হচ্ছে মেসোমণ্ডল বা মেসোমণ্ডল বলি বা মেসোমণ্ডল বলি, যেটাই বলি। ওই মেসোমণ্ডলের ঠিক একটু হালকা উপরের স্তরে রয়েছে মেসোবিরতি। এই মেসোবিরতির উপর থেকে শুরু হয়ে গেছে তাপমণ্ডল, সেটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত উপরে। তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে এত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটা, স্যার মেসোবিরতি মানে কি? হ্যাঁ, মেসোটা আমি মুখ দিয়ে বলে দিলাম যে মেসোমণ্ডলটা অবস্থিত, ও যেটা বলেছিলাম, এই যে স্ট্রাটোমণ্ডল, আমরা যে বিমানগুলো দেখতে পাই, এই যে যে জেট বিমান বলি বা বিমান, এটা কোথায়, আহ এই বিমানটা কোন স্তরে চলে, এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে স্ট্রাটোমণ্ডলে। এই জিনিসটা কিন্তু খুব খুব বারবার আসে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন এই যে যে তাপমণ্ডল রয়েছে, এই তাপমাত্রার স্যার আমার নিম্নাংশ একটা প্রশ্ন আছে। আহ, কি প্রশ্ন? স্যার 1 কিলোমিটার উপরে উঠলে তাপমাত্রা হ্রাস পায়, বাট তাপমণ্ডলে তো তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে, এটার কারণটা কি স্যার? না, বুঝি নাকি। স্যার প্রথম যে এটা ট্রপোমণ্ডলে আমরা দেখলাম যে হুম, 1 কিলোমিটার হুম। উপরে উঠলে তাপমাত্রা 6 সেন্টিমিটার হ্রাস পায়। 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস হ্যাঁ পায়, ছয় হ্যাঁ। সেন্ট হ্যাঁ 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। আমরা যে আর স্বাভাবিক তাপমাত্রায় আছি এখন, এর থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু 3 নম্বর পয়েন্টে যেটা দেখলাম যে ওখানে তাপমাত্রা দ্রুত গতিতে বৃদ্ধি পেল, এটার কারণটা কি স্যার? এটাই বায়ুমণ্ডলের কারণ। এটাই একটা স্তর ভিত্তিক কারণ। আমরা যেটা সাধারণ ভাবি, আমার এটার কারণ খুব সিম্পল, একটা একটু ক্লাইমেট চেঞ্জ। এটাই হচ্ছে মূল বিষয়, যে এই যে যে বায়ুমণ্ডলটা কিন্তু কোনো জায়গায় কিন্তু সমভাবাপন্ন বা সমভাবে তাপমাত্রা বিরাজ করে না এক সময় গিয়ে। অর্থাৎ এই যে যে এটা তো গেল, আছে এটা তো এই যে তাপমাত্রা হ্রাস পায়, তাই না? এখন এর উপরে এরপরে একটা স্ট্রাটোমণ্ডল আছে, এই যে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এখানে গিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ট্রপোমণ্ডলে কিন্তু কমে, স্ট্রাটোমণ্ডলে গিয়ে আবার বাড়ছে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা পরিবর্তনশীলতা, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব, যেটা মানে বর্তমানে আমরা একটা সকল স্তর পর্যন্ত নির্দিষ্ট হারে কমতে থাকে, তারপর আবার ওইখান পরে থেকে আবার নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে থাকবে, থাকে। হ্যাঁ, আবার হ্যাঁ। বাড়তে থাকবে, আবার বাড়তে থাকবে। কিন্তু এই যে যে স্তরটা, এই যে যে তাপমাত্রা স্তরটা এইখানে আছে, তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে এখন। কিন্তু আর তাপমাত্রাটা ওই মানে কমার সম্ভাবনা নাই,
তো এইখানে তাপমণ্ডল নিম্নের অংশ বলা আছে আয়নমণ্ডল। ভূপৃষ্ঠতে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন স্তরে বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে হচ্ছে আমার প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন চলে আসবে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন মণ্ডলে, তাপমণ্ডল বা আয়ন মণ্ডল, অর্থাৎ বা এটা স্যার আমরা অল্টারনেটিভ তো নেম, এটাকে সিনোনিম। আয়নোস্ফিয়ারও বলতে পারি। আমরা এটাকে আয়নোস্ফিয়ারে বলতে পারি, কোনো সমস্যা নাই। যে যেভাবে ওখানে কনফিউশন হতে পারে। এখন তাপমণ্ডলও দিবে, আয়ন মণ্ডলও দিবে, আয়নোস্ফিয়ারও দিবে, অপশনে এটা কিন্তু দিবে না। দিবে আয়নোস্ফিয়ার, দিবে মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এভাবে আসবে। তাপমণ্ডলের ঠিক উপরে রয়েছে 980, 60 কিলোমিটার পর্যন্ত। এইখানে ইম্পর্টেন্টটা হলো যে এক্সোমন্ডল বা এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ারটা কি দ্বারা গঠিত? হিলিয়াম এবং হাইড্রোজেন। তো এই যে যে হিলিয়াম এবং হাইড্রোজেন, এটা এটা কোথায়? এটা হলো সূর্যের কাছে, অর্থাৎ আমাদের সূর্যের উপাদান থেকে হিলিয়াম হাইড্রোজেন তাপমাত্রা কি 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ ওখানে যা যাবে তো গলে যাবে। কারণ এখানে এত পরিমাণ হিলিয়াম এবং হাইড্রোজেন একটা দাহ্য পদার্থ, এগুলো তো দাহ্য পদার্থ অর্থাৎ জ্বলন্ত পদার্থ। আগুনের আগুন দূরে থেকে থাকলেও হাইড্রোজেন এখানে থাকলে আহ, এদের বাতাসে আগুন ধরবে। এতটা ভয়াবহ হিলিয়াম এবং হাইড্রোজেন। তা আমাদের এখানে কি কি আসলো? আসছে বেতার তরঙ্গ কোন স্তরে আছে, এক্সোসোমন্ডল কি দ্বারা গঠিত, স্ট্র্যাটোমন্ডলে কোন গ্যাস দ্বারা গঠিত, ট্রপোমন্ডল কি অবস্থা আছে, এটা। এখন এটা নিয়ে একটু আলোচনা করি। ওজোন গ্যাসটা, ওজোন গ্যাসটার বিষয় হলো আমরা অতি বেগুনি রশ্মির কথা শুনেছি, যেটা আমাদের শরীরে আসলে আমরা পুড়ে যেতে পারি, অন্ধ হয়ে যেতে পারি, শরীরের রং বিবর্ণ হয়ে যাবে। এটা অতি বেগুনি রশ্মির কারণে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সমস্ত প্রাণী পুড়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, এটা অতি বেগুনি রশ্মির কারণ। এই জিনিসটা অবশ্যই মুখস্থ করতে হবে। এটাকে প্রোটেকশন দেয় কোন গ্যাস? ওজোন গ্যাস। কাকে? অতি বেগুনি রশ্মিকে প্রোটেকশন দেয় ওজোন গ্যাস, O3। এটা মনে রাখতে হবে। আমাদের এখানে আমরা এখন বায়ুমণ্ডলটা নিয়ে একটু দেখাই। পৃথিবীর সকল জলরাশির অবস্থান ও বিস্তরণকে সামরিকভাবে বায়ুমণ্ডল বলে। জলরাশির বিস্তরণ ও শতকরা হার কত, এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি মুখস্থ করে নেবেন। এটা আমি ডিটেলস যাচ্ছে না, এটা মুখস্থ করতে হবে। এবার আসে আমার প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন কোত্থেকে করা হয়? এখান থেকে করা হয়। কোথায়? মহাসাগর থেকে। আমরা সবাই জানি যে মহাসাগর পাঁচটি, তার আয়তন গুলো স্পেশালি প্রশান্ত, আটলান্টিক। আয়তন কত বর্গ কিলোমিটার, গড় গভীরতা কত, এবং অবস্থানটা কোথায়? অর্থাৎ প্রশান্ত ও মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলেই হচ্ছে প্রশান্ত মহাসাগরের অবস্থান। আটলান্টিক মহাসাগরের অবস্থানটা আমেরিকা, ইউরোপ ও আফ্রিকায়। গড় গভীরতা কত? এত। প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে গভীর প্রশান্ত মহাসাগর, গভীর মহাসাগর কোনটি? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে গভীর খাত কোনটি এবং কোথায়? সেটা হচ্ছে মারিয়ানা খাত, সেটাও প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় গভীর এবং আয়তনে বড় মহাসাগর কোনটি? সেটা হচ্ছে আটলান্টিক। ক্লিয়ার বিষয়টা?
পৃথিবীর উত্তর গোলার্ধে কোন মহাসাগর? উত্তর মহাসাগর। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আমি কিন্তু তিনটার কথা বলছি, আমি ভারত এবং দক্ষিণ মহাসাগরের কথা বলি নাই। এখান থেকে কোশ্চেন। এই যে হচ্ছে মূল যে বিষয়টা, তো বৃহত্তম গভীরতম সাগর, সবচেয়ে উষ্ণ মহাসাগর, সবচেয়ে শীতল মহাসাগর, আয়তনে ছোট মহাসাগর কোথায় কোথায়, এটা আপনাদের সবার মুখস্থ করতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে। এবার সেই সাগর, অর্থাৎ মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলাশয় সাগর বলে। গভীরতম সাগরের নাম ক্যারিবিয়ান সাগর। আয়তনের সর্ববৃহৎ সাগর দক্ষিণ চীন সাগর। গ্রিস ও তুরস্কের মাঝে এজিয়ান সাগর। আরো বাদ বাকি যা আছে এখান থেকে প্রশ্ন হবে। এবার সে উপসাগর, এখানে একটু ঝামেলা আছে। অনেকেই এই উপসাগর অর্থাৎ গালফ এবং বে এই দুইটাকে ধরতে পারে। একদিকে হচ্ছে 3 দিকে স্থল বিশিষ্ট উপসাগর, আর আছে 4 দিক স্থল বিশিষ্ট উপসাগর। প্রবেশ মুখ বড়, এটা প্রবেশ মুখ ছোট। আয়তনে বৃহত্তম বে অর্থাৎ বঙ্গোপসাগর, আয়তনে বৃহত্তম হচ্ছে গালফ, হচ্ছে মেক্সিকো। তাহলে আমাদের মূল বিষয়টা কি দাঁড়ালো? 3 দিক থেকে স্থল বিশিষ্ট উপসাগর। এখানে কারোর বুঝতে সমস্যা আছে? বের ভিতরে স্থল মানেটা কি এটা বুঝতে হবে। এটা আশা করি কারোর সমস্যা নাই। স্থল মানে কি, অর্থাৎ আমরা যেখানে খুব সহজেই হাঁটাচলা করতে পারি, স্থল বিশিষ্ট 3 দিক, এটা হচ্ছে 3 দিক। আর গালফ হচ্ছে 4 দিক উপসাগর, এটা হচ্ছে মেক্সিকো। তাহলে আমাদের মনে থাকবে একটা হলো যেটা 3 সেটা হচ্ছে বে, যেটা 4 সেটা হচ্ছে গালফ। আমরা এবার মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে, এখানে কারো বুঝতে সমস্যা হয়েছে উপসাগরে? মহাকাশ ও মহাবিশ্ব, এখানে যেগুলো আছে এতটুকুই পড়তে হয়েছে, বেশি পড়ার দরকার নেই। স্যার আসলে তিন এখান দিক থেকে থেকে আসবে, না হলে তিন আসবে। তিন দিক থেকে স্থল বিশিষ্ট হলে স্যার যে প্রবেশ মুখ যেটা সেটা কি বোঝাচ্ছে? হম, হ্যাঁ বলেন, সমস্যা বলেন কি প্রশ্নটা? স্যার বলেছে 3 দিক থেকে স্থল বিশিষ্ট হলে প্রবেশ মুখ বলতে কি, মানে কি বোঝাচ্ছে স্যার? ওকে, বুঝছি। আমি এবার আসল জায়গায় যাই। চিত্র দেখালে হচ্ছে সবচেয়ে সহজ, চিত্র না দেখলে একটু কঠিন হবে। ওকে, এখানে আমরা একটা না, আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি। আমরা মেক্সিকো উপসাগরটাকে নিয়ে আসি, তাহলে সবার জন্য বুঝতে হবে। অর্থাৎ মেক্সিকো উপসাগরটা কি গালফ, তাই না? আমরা বলেছি কি 4 দিকে থেকেও আসবে। অর্থাৎ এই যে যে ওই গেল এই এই যে যে মেক্সিকো উপসাগরটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এর কিন্তু চারিদিকেই আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে মেক্সিকো উপসাগরটা, দেখা যায়? কথা বলতে হবে। স্যার আপনি ম্যাপে গিয়ে মানে গুগল ম্যাপে গিয়ে কিন্তু ওইখান থেকে দেখাতে পারতেন ভালো আরো ইজিলি স্যার। মানে ওখানে আপনি পুরো ভিউটা ভালো পাইতেন। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আপনি যে ক্রোমেই স্যার গুগল মানে ম্যাপ লিখে গুগল ম্যাপে ক্রোমই তো যেতে হবে। দরকার। আমরা আগে 3 দিকেরটাকে ধরি। যেমন উপসাগর এমন একটি জলাশয় যা 3টি স্থল দ্বারা বেষ্টিত, যেমন বঙ্গোপসাগর, আমাদের যে বঙ্গোপসাগর সেটা।
এখানে আমরা বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি সবাই, দেখা যায় এখান থেকে, বে অফ বেঙ্গল। আমরা সাধারণত যখন কক্সবাজার যাই, আমি কক্সবাজার দিয়ে ধরি, আমরা কক্সবাজারে গিয়ে যখন সমুদ্রের দিকে তাকাই তখন কোনো কিনারা নাই। ওটা ধরলাম একটা দিক, কিন্তু কক্সবাজারের ডানে এবং বামে দুই দিকেই কিন্তু আমরা এক জায়গায় অবস্থান করছি, এটা একটা দিক। এবং ডানে এবং বামে দুইটাই কিন্তু তীর আছে, তীর। তার মানে তীর কি আছে সেখানে, ভারত আছে এবং এর পাশে কি আছে, মায়ানমার আছে। তাহলে ভারত, মায়ানমার, আর একদিকে বাংলাদেশ, আমার তিনটা স্থল বিশিষ্ট হয়ে গেল। আর সামনে আমরা যেটা দেখি সমুদ্র, ওটার কোনো কিনারা নাই। এটাই হচ্ছে আমার তিন দিক, অর্থাৎ বে অফ বেঙ্গল। তাহলে তিনটা বে অফ বেঙ্গল দিয়ে মনে রাখছো, যেখানে দেখবো আমরা তিন দিক, সেটা হয়ে যাবে বে, অর্থাৎ উপসাগর, বে উপসাগর। আর একটু যাই। আর এই যে যে চারটার কথা বলা হয়েছে, এইটাই হচ্ছে আমার সেই মেক্সিকো, অর্থাৎ ধরি এটা একটা মেক্সিকো উপসাগর। তাই এর চারপাশ জুড়েই, এই চারপাশে কি আছে, মানুষ আছে, মানুষের বসবাস আছে, বা যে কেউ এখান থেকে যেতে পারে। কিন্তু ভারত মহাসাগরের যে বে অফ বেঙ্গল, এখানে কিন্তু সবাই যেতে পারে না। তিন দিক থেকে যেতে পারে, এক দিক থেকে যেতে পারে না। অর্থাৎ ধরি আমরা এই দিক থেকে যেতে পারে না। এটা বাংলাদেশ, এটা ভারত, এটা মিয়ানমার, আর এখানে কেউ নাই। এই এই কিন্তু এখান থেকে কেউ হাঁটতে পারবে না, কারণ এখানে পানি। ওকে। আচ্ছা, এরপরে আমরা একটু মহাকাশ এবং মহাবিশ্বতে চলে যাই। নক্ষত্র, এখানে বলা হয়েছে পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য, সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো একেবারে ঠুটোস্থ করতে হবে। এখানে খুব বেশি না, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এটা আমরা জানার জন্য জানলাম, এগুলো আসবে না। তবে এই দুটো জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে, পৃথিবীর নিকটতম নক্ষত্রের নামই হচ্ছে সূর্য, এবং সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, যেটা আমরা খালি চোখে সবকিছু দেখতে পারি না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটা তো বলাই লাগবে না। সবচেয়ে ইতিহাস, মানে ইতিহাস যদি কোনো প্রশ্ন করে, সেটা আছে এই একটাই, যে সবচেয়ে বেশিবার আসছে এ যাবৎকালের যে কোনো এক্সামে। প্রক্সিমা সেন্টার থেকে পৃথিবীর দূরত্ব 4.2 আলোকবর্ষ। মুখস্থ করতে হবে। নক্ষত্র মণ্ডলে কি, এগুলো দরকার নাই আমাদের, গ্যালাক্সি, নীহারিকা, এগুলো খুব একটা আসবে না, আমরা তবুও পড়বো যদি চলে আসে। আচ্ছা, এরপরে আমরা ধূমকেতুটা নিয়ে একটু বারবার আলোচনা করব, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসবে। সেটা হচ্ছে মহাকাশের মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, যার একটি মাথা ও লেজ আছে। এসব জ্যোতিষ্ককে আমরা ধূমকেতু বলি। হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি, যা 76 বছর পর পর দেখা যায়। সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে 1986 সালে। পরবর্তীতে দেখা যাবে 2062 সালে। তাহলে আমার প্রশ্ন কি, প্রশ্নটা হলো, এই যে যে ধূমকেতু সর্বশেষটি দেখা গিয়েছে 1986 সালে, এবং পরবর্তীটা দেখা যাবে 1962 সালে। অনেকবার আসছে এবং আসবে, আরো আসবে। গ্রহ, সৌরজগতের গ্রহ হচ্ছে 8টি। খুব সহজ। সূর্য একটি নক্ষত্র, এখানে ভুল আছে। ভুলটা কোথায়, যে অনেক, সূর্য কি আসলে নক্ষত্র নাকি অন্য কিছু? এটার মাঝার আকার মাঝারি, বর্ণ হলুদ, ব্যাস 13 লক্ষ কিলোমিটার। সূর্যের আসল রংটা কি, এটা একটা প্রশ্ন। অনেকে বলতে পারে সূর্যের রং লাল, কেউ বলে সূর্য দেখতে হলুদ, কেউ বলে সূর্য দেখতে সাদা। সাদা, কেউ বলবে সাদা। আসলে সূর্যের বর্ণটা আসবে হলুদ। কেন হলুদ? এটার ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন। আমরা হাইড্রোজেন, হিলিয়ামটা খুব কম ইউজ করি, কিন্তু হাইড্রোজেন অনেক ব্যবহার করা হয়। তা হাইড্রোজেন জিনিসটা একটা গ্যাস। এই গ্যাসে যদি আমরা একটা ম্যাসেলাইট বা ম্যাচ দেই, তাহলে সেখানে আগুন ধরে যাবে। আগুনটাকে দেখতে কি সাদা? সেটা তো হলুদই দেখাবে। কি কারণে দেখাবে? গ্যাস তো আছেই। আর মেইন যে প্রধান কারণ, আমাদের চোখের যে জ্যোতি, এই জ্যোতির সমন্বয়। অর্থাৎ প্রত্যেকটি মানুষের চোখের যে জ্যোতিটা আছে, এই জ্যোতির সমন্বয়টা হয়। যে উদাহরণটা যেটা আমরা দিব, সেটা হলো যে কি বলে যে, কি হয়,
বৃষ্টির সময় রাতে রংধনু। এই যে যে রংধনুটা হয়, রংধনুটা সৃষ্টি হয়েছে কিসের কারণ? রংধনুটা সৃষ্টি হওয়ার প্রধান দুটি কারণ: গুড়ি গুড়ি বৃষ্টি এবং সূর্যের যে তীক্ষ্ণ যে আলোটা, এই দুটোর সমন্বয় রংধনু সৃষ্টিটা হয়। এই দুটোর কোনোটার অনুপস্থিতিতে কোনোভাবেই রংধনু সৃষ্টি হবে না। তো আলটিমেটলি আমাদের চোখের যে জ্যোতি আছে, এই জ্যোতি দ্বারাই আহ এর ভিন্নতা তৈরি করে। সেই হিসেবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সূর্যের রং হবে হলুদ। এটা তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। ভর তাপমাত্রা, ভর এবং আহ গ্রহের মাঝে সবচেয়ে বড় যেটা এবং ছোট যেটা, এগুলো মুখস্থ রাখতে হবে। আর আরো একটা আছে, সেটা হলো এইখানে যে নোটটা সবার মাথায় রাখতে হবে। আমরা যে গ্যালাক্সিতে আমরা যখন ম্যাপ নিয়ে বলবো বা চিত্র দেখবো, অর্থাৎ এই যে যে 8টি গ্রহ আছে, এই 8টি গ্রহ এবং উপগ্রহ, একমাত্র যে উপগ্রহটি আছে এটি কার থেকে কে কাছে, এই জিনিসটা আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে। দেখা যায় যেমন এখানে আমি দেখতেই, গ্রহদের মাঝে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, গ্রহদের মাঝে সবচেয়ে ছোট হলো বুধ। প্রশ্ন আসতে পারে যে সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ কোনটি, অথবা বুধের অথবা মঙ্গল থেকে, মঙ্গলের পরে কার অবস্থা গ্রহের দিক থেকে। তাহলে আমাদের একটা প্যাচ আছে, আমাদের এই 8টি গ্রহ এবং উপগ্রহ যেগুলো আছে প্রত্যেক দূরত্ব সহ আমাদেরকে সকলকে মুখস্থ করাই লাগে, যে করেই হোক এটা মুখস্থ করতে হবে। তো এখন কিভাবে মুখস্থ করব, আমি এবার একটু সে যাই, চিত্রে যেতে হবে। এটা আমাকে কি লিখবো? আচ্ছা, আমরা একটু এদিকে তাকাই। আমাদের সূর্যটা অবস্থান করছে সবার কেন্দ্রে, অর্থাৎ মাঝখান। প্রথমে কি আছে? বুধ, তাই না? সূর্যের তাহলে নিকটতম গ্রহ কোনটি? বুধ। ওকে। মাঝখানে কি নেই? বৃহস্পতি নেই। তারপরে কি আসছে? শুক্র। তাহলে আমরা বুধটা মুখস্থ করলাম এবং আমরা এটা জানবো যে একটা মুখস্থ করার পরে কোনোটাই সিরিয়ালি হবে না, স্কিপ করে যেতে হবে মাঝখানে একটা। তাহলে বুধ যেহেতু আছে, স্কিপ করে যাবো আমরা বৃহস্পতি, আলটিমেটলি শুক্র চলে আসতো। শুক্রের পরে কি চলে আসবো? শুক্রের পরে আমি চলে আসবো, অর্থাৎ আমরা চলে আসবো। আমরা কোথায় আছি? পৃথিবীতে চলে আসবো। আচ্ছা, আমরা পৃথিবী যখন চলে আসবো, আমার এই তিনটা মুখস্থ হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আমি মঙ্গলে চলে যাবো। পৃথিবীর পরে আমরা মঙ্গলে যাবো। আমরা কিন্তু বুধ দিয়ে শুরু করেছি, মাঝখানে স্কিপ করে শুক্রতে চলে গেছি, তারপরে আমরা আমাদের গ্রহে চলে আসছি, তো পৃথিবীতে চলে আসছি। তারপরে আমরা শুরু করছি আবার মঙ্গল দিয়ে। মঙ্গলের পরে কার হওয়া দরকার ছিল? হওয়ার দরকার ছিল বুধ, কিন্তু সেটা না হয় সেটা স্কিপ করে আমরা বৃহস্পতিতে চলে আসছি। বৃহস্পতির পরে স্কিপ হয়ে দরকার ছিল শুক্র, সেটা নয় আমরা শনিতে চলে আসছি। তার মানে এটা আমাদের মুখস্থ হয়ে গেল। এখন মুখস্থ করলাম, প্রশ্ন আসলো কার থেকে কে কাছে। তাহলে আমরা এখন সহজে আমরা ধরে ফেলবো, যদি বলে মঙ্গলের থেকে কাছে কোন গ্রহ, কাছের গ্রহ কোনটি, মঙ্গলের কাছের গ্রহ কোনটি, তাহলে আলটিমেটলি মঙ্গলের কাছের গ্রহ হয় পৃথিবী হবে, না হলে বৃহস্পতি হবে। তাহলে হবে কোনটা? পৃথিবী হবে। কেন হবে? মঙ্গল থেকে বৃহস্পতি অনেক দূরে, পৃথিবী থেকে মঙ্গল অনেক কাছে। এখানে আমার রেখাটাই দেওয়া আছে, প্রত্যেকটা রেখা এখানে দেওয়া আছে কার থেকে কত দূরে। তাহলে আলটিমেটলি সেটা দাঁড়ালো, তাহলে আমাদের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। আচ্ছা, এখন গেলে যে বৃহস্পতি, এখানে শনি চলে গেল, এখানে ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো তো বিলুপ্ত। তাহলে আমাদের সবচেয়ে বড় যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, ছোটটি হচ্ছে বুধ। আমরা আশা করি আমাদের আজকের ক্লাসের যে বিষয়গুলো আসছে এবং একদমই বেসিক, আমরা ধীরে ধীরে আরো ডিটেলসে চলে যাব।
আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এখন আমার কথা হলো এখান থেকে কারো কোশ্চেন আছে, একটা কোশ্চেন নেই যে এই জিনিসটা আসলে আমি বুঝি নাই, এরকম কোনো ব্যাপার আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যে পৃথিবীর যে মানে পৃথিবীর যেরকম একমাত্র উপগ্রহ হচ্ছে চন্দ্র, এরকম যে আরো যে গ্রহগুলো আছে এগুলোর উপগ্রহগুলোকে মুখস্থ করতে হবে স্যার? না, এইগুলো সবকিছু মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, না ও, একেবারে না বললাম এটা না। যেমন মঙ্গল গ্রহ হয়ে গেল, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের দুটি আছে, নাম কি বলেন তো দেখি, কেউ পারেন কিনা? স্যার আমি আমার এক্সাক্ট মনে পড়তেছে না, বাট ইউনুস আমি আর কিছুদিন ফেরদৌস আগে স্যার। হ্যাঁ, ডিমোস এবং ফোবস দুটো আছে, বুঝা গেছে? ডিমোস এবং ফোবস ওইখানে কিছু করতে হবে। তবে আসলে তো গ্যারান্টি দেওয়া যায় না। এটা আমরা যদি পরীক্ষা কোশ্চেন কঠিন করতে চাই, সাপোজ এই গ্রহ থেকে কোশ্চেন করতে চাই, যে না গ্রহ থেকে তো ম্যাক্সিমামে রিপিট কোশ্চেন হয়, তো এক কাজ করি আজকে খুব কঠিন করে ফেলবো। তাহলে ওই যে যে প্রত্যেকটি যে গ্রহ উপগ্রহ গুলো আছে, এই সবই ওই দেখালো ভিতর থেকে দিয়ে দিল মুখস্থ। আহ ওই ভিতর থেকে দিয়ে দিলে তো তখন কোশ্চেনটা কঠিন হবে। ইন জেনারেলি আমরা পড়ি কিন্তু আমাদের যে রিপিট কোশ্চেন গুলো এটা, যার কারণে আমার মনে হয় ওটা পড়ে ফেলা ভালো। বিশেষ করে মঙ্গলের যে মাটির বর্ণ কি, এটা কিছুটা লাল, মঙ্গলের উপগ্রহ কয়টি, এইটি। হ্যাঁ, এই জিনিসগুলো মুখস্থ করা একটু দরকার আছে, যেটা যদি এখানে নাই আপনার একটু কষ্ট করে হলেও মুখস্থ করবেন, তবে সবগুলো না, কিছু কিছু জিনিস এটা আসলে হয় কি, পড়তে পড়তে তখন মাথার ভিতরে সেট হয়ে যায়, জানা হয়ে যায়, তখন আর কারোর কাছে সাজেশন নিতে ইচ্ছা লাগে না, যে না ওর কাছে আমি সাজেশন। আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বলি, যেহেতু ক্লাস আমরা শেষের দিকে, তো শেষই প্রায়, আহ এটা হচ্ছে এমন একটা স্ট্রাগল যেটার কোনো কুল কিনারা নাই, শুধু মাথার ভিতরে বুদ্ধি খাটাইতে হবে। আহ পড়াশোনার বিষয়টা হলে খুবই যার যার সময় বা মেরিটোরিয়াস এর ব্যাপার, স্কিলের ব্যাপার, কে কেমন স্কিল দেখাতে পারে। আলটিমেটলি স্যার আমার আপনারা একটা প্রশ্ন ধরেন, ছিল। বলেন। স্যার এই যে অনেকগুলো জায়গায় প্রশ্ন দেখেছিলাম, যে কোন স্থানে শনিবার সকাল 10টা হলে ওইরকম যে টাইমের যে প্রশ্নগুলো, স্যার এগুলো কি দুই একটা একটু বলা যাবে? কোনটা আমি বুঝিনি। স্যার ওই যে গ্রিনিচ সময়ের যে পার্থক্যটা, ব্যবধানের যে কিছু অঙ্ক পরীক্ষা আসে স্যার, ওইগুলো যদি দুই একটা এখানে কি হয়েছে আবার বলেন, এবার বলেন। স্যার একটা প্রশ্ন দেখেছিলাম, কোন স্থানে যখন শনিবার সকাল 10টা, তখন এর 180 ডিগ্রি পূর্ব দিকে স্থানের সময় কত হবে? এই অঙ্কগুলা কিভাবে করবে? ঠিক কিভাবে পড়বো তাই আমি বুঝতেছি না আসলে। স্যার বলতে আমি চাচ্ছে যে কোনো একটা সময়, মানে মানে কোনো একটা জায়গায় স্থানে ওইখানে যদি শনিবার সকাল 10টা হয়, তাহলে ওই 180 ডিগ্রিতে যে আমরা যেটা পড়ছি, ওইটার 180 ডিগ্রি পূর্ব দিকে বা অন্যদিকে, মানে এইভাবে মানে এক্সাক্ট বোঝা যায় না, বাট এটাই বুঝে জি জি। দিতেছে যে ওইখানে আচ্ছা কয়টা আচ্ছা আচ্ছা বাজবে বুঝছি। তখন। আচ্ছা, পার্থক্যটা আসলে এখন এইখানে একটা টেকনিক আছে, টেকনিক টেকনিক না মানে ম্যাথ আছে। ম্যাথটা হলো যে অনেক সময় এরকম ধরনের প্রশ্ন তো চলে আসে যে পূর্বে গেলে প্লাস হয়, পশ্চিমে গেলে, পূর্বে গেলে কি প্লাস হয় নাকি পশ্চিমে গেলে প্লাস হয়, একটা আছে প্লাস আর একটা আছে মাইনাসের ব্যাপার। টাইমটা হয় প্লাস অথবা মাইনাস। বাংলাদেশে জিএমটি +6, কারণ বাংলাদেশের অবস্থানটা কোথায়, বাংলাদেশের অবস্থানটা কোথায়, পূর্বে না পশ্চিমে জানেন? জানেন তো নাকি, বলেন তো। এটা বাংলাদেশের অবস্থান পূর্বে কোথায়? স্যার। পূর্বে। পূর্বে। তাহলে জি পূর্বে স্যার। যদি, হ্যাঁ বাংলাদেশ যেহেতু পূর্বে অবস্থিত, তাহলে আমার জিএমটি +6 হচ্ছে। এখন যদি আমি উম, পাকিস্তানে যাই, তাহলে আমার সময়টা কি হবে, আস্তে আস্তে সে পশ্চিমে যাচ্ছে না? যত আমি পশ্চিমে যেতে থাকবো আমার টাইম তত মাইনাস হয়ে যাবে। এবং ধরি আমি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছি, আমেরিকায় আছি, আমেরিকায় গেলে কি হয় একটু খেয়াল করেন।
যে আমেরিকায় গেলে কি কি হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে কি হচ্ছে। এখন ধরি ইউরোপের একটা লন্ডন, লন্ডনের অবস্থানটা কত ডিগ্রি বরাবর আছে। যত ডিগ্রি বরাবর থাকবে আমার ওই অবস্থানটা দেখতে হবে যে এত ডিগ্রি বরাবর আছে। তারপরে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট ধরে, তারপরে এটা ম্যাথমেটিক্যাল টার্ম বের করে বুঝতে হবে যে এটা প্লাস হবে না মাইনাস হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা অঙ্কের একটা ব্যাপার। এই জিনিসগুলো একটু নিজেদেরকে দেখতে হবে, এটা আসলে খুব কঠিন কিছু না। এটা বইতে সমাধানটা দেওয়া আছে, বই দেখলে একবারেই সুন্দর করে বোঝা যাবে। আর যদি কারোর খুব প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই আমাকে এখানে বই থেকে না পারলে তখন আমাকে বলবেন, আমি ম্যাথ সহকারে এটা বোঝাবো একদম খুব আহ, সুন্দর করে। কিন্তু এটা খুব বেশি প্রয়োজন হয় না, বইতে আসলে খুব সুন্দর করে দেওয়া আমি দেখেছি, অনেক শর্ট এবং টেকনিক্যালি দেওয়া রয়েছে, এটাই যথেষ্ট। এটা একটা বিষয়। সর্বসাকুল্যে যেটা বলবো সেটা হলো যে আপনারা যে যুদ্ধ নেমেছেন, এই যুদ্ধে নামাটা হলো এরকম। আহ একটা সমসাময়িক উদাহরণ দিই, এটা এরকম যে ধরেন বর্তমান যে যুদ্ধ, ইরান ইসরায়েল বা এই যে ফিলিস্তিনের সঙ্গে যে যুদ্ধগুলো হচ্ছে, ইসরায়েল এখন অনেক মানে ইসের ভিতরে আছে, ধাঁধার ভিতরে পড়ে আছে। তো চারিদিক থেকে হামলা করা ইসরায়েল এখন পিছু পা হওয়ার কোনো অপশন নেই। সে ধ্বংস করে ধ্বংস হবে, অথবা সে ধ্বংস করে সে বেঁচে থাকবে। তার অপশন এখন দুইটা। কিন্তু সে যদি চায় যে আমি ধ্বংস করব না, আমি ধ্বংস হতেও চাই না, আমি আমার জায়গায় ফেরত চলে যাই, তাহলে ও এত 10 দিন আইছিল, ওর আয়ু তাহলে এটা হতাশার গল্প না, গল্পটা হলো আপনার যে যুদ্ধে নামছেন এই যুদ্ধটার পিছনে হঠাৎ কোনো অপশন নাই, খুব কম যারা যুদ্ধে নামবে এখান থেকে পিছনে হঠাৎ কোনো অপশন নেই। আপনারা নিজের দিকে একটু খেয়াল করেন বর্তমানের। তো আসলে আমাদের পড়াশোনার অনেক ইচ্ছা, তো সময়টা মনে হয় যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হলেই ভালো হতো। আমরা সবচেয়ে বেশি ডিজিটাল হয়ে গেছি এবং ভার্চুয়াল হয়ে গেছি। আমরা রিয়েলিস্টিক, রিয়েল টাইম স্কিল বা এই টাইমটাকে আমরা অ্যাভেলেবেল, পার্সোনাল অ্যাভেলেবেল করার জন্য আমাদের সেই সময়টা নাই। আমরা এখন ভার্চুয়াল জগতে যথেষ্ট স্কিল এবং যথেষ্ট টাইম সেখানে দিই। তো আমার শেষ কথা যে এই যুদ্ধে নেমেছেন সবাই, যে জয়ী হয়ে বেরোতে হবে সে যার যার অবস্থান থেকে যে যেখানে হোক না কেন, সবাই ধরে নিতে পারে। ধরুন এখানে কতজন পার্টিসিপেন্ট আছে, এটা কেটে দিন। এখানে পার্টিসিপেন্ট আছেন মনে করেন 21 জন, এই 21 জনই আছে বিসিএস পরীক্ষার্থী। আচ্ছা, এই যে 21 জন বিসিএস পরীক্ষার্থী, আপনারা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে কিন্তু প্রতিযোগী, কেউ কারোর জন্য একটা সিট ছেড়ে দিবেন না, একটা সিটের পিছনে 20 জন পরীক্ষা। তার মানে কি? প্রত্যেককেই পড়াশোনার পিছনে সময় দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমাদের আহ ব্যক্তিগতভাবে যে যত সময় দিতে হবে, এখন যার যার মেধা অনুসারে সে সেই সময় দিবেন, যার যার সিচুয়েশন অনুযায়ী সেই সময় দিবেন। 8 9 10 ঘন্টা পড়ানোর সময় নেই পার ডে। আপনারা কম্পিটিশন করবেন কিন্তু 4 লক্ষ কম্পিটিটিভ যদি হয়, আপনি বাদে বাকি সবাই আপনার সঙ্গে যুদ্ধ করতেছে। আপনারা যে প্রতিষ্ঠান থেকে করুন না কেন, যে জায়গা থেকে করুন, ঢাকায় যারা পড়াশোনা করে তারা এতটা আগায় আছে যা চিন্তা করা যায় না কত ঘন্টা পড়ে কিভাবে পড়ে। তো আপনাদের প্রত্যেকেই আহ মানে একদম আসে না, 8 60 বেঁধে একদম লাগতে হবে, কোনো অপশন নাই এখানে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখার কোনো সুযোগ নেই। যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, কোনোভাবেই না, দুনিয়ার যত স্বার্থপর কাজ বাজ নিজের জন্য করতে হবে, এই জিনিসটা আপনারা করবেন ক্যান্ডিডেট। এই যেহেতু 47 ক্যান্ডিডেট, তো আমার মনে হয় এখনই সময়টা যদিও অনেকে আগে থেকে শুরু করছে, তো উচিত যে এখন 8 60 বেঁধে নেমে সবাইকে নিজেকে সময় দেওয়া। যত প্রকার স্বার্থপরতার কাজ, অর্থাৎ সময়ের ক্ষেত্রে স্বার্থপর,
কারণ সময় শেষ হইলে আপনার কিন্তু পাত্তা দিবে না। এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে আমার একটা শর্ট কাট একটা আইডিয়া যে আপনারা নিজেদেরকে যথেষ্ট সময় দেবেন, যে যার অবস্থান। আবেগ দিয়ে কোনো কিছু হয় না। পড়াশোনার বাইরে কোনো জগৎ থাকতে পারে, এটা যদি ধারণা করেন তাহলে ভুলে আছে, ভুল জগতে আছে। সমস্ত কিছু ত্যাগ করতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চিনি না, অনলি 2 বছর। আমি বললাম যারা কম সময় দিবেন তারা 2 বছর 2.5 বছর, এটা বিশেষ করে 3 বছর 3.5 বছর প্রস্তুতি থেকে শুরু করে আপনার যে আপনার আবেদন থেকে শুরু করে একদম হয়ে যাওয়া পর্যন্ত 3 বছর লাগে। মাথায় কখনো দেখছেন 3 বছর? চারটিখানি কথা না, আপনি পিলি দিবেন, রিটেন দিবেন, ভাইভা দিবেন, আপনার রেজাল্ট হবে, গেজেট হবে, নিয়োগ হবে, সব দিয়ে দিয়ে 3 বছর। 2.5 বছর তো লাগে, আগে আগে লাগতো 3 বছর, এখন 2.5 বছর। যাই হোক, তা সর্বোপরি সবাইকে বলবো যথেষ্ট সময় দিতে হবে পড়াশোনা। ওই আজকে থেকে শুরু করতে হবে। নাম্বার 2, নেক্সট ক্লাসে যখন আসবেন, জিওগ্রাফি সরি যে ওয়ার্ল্ড যে ম্যাপটা আছে, বিসিএস কেন্দ্রিক যে ম্যাপগুলো নিয়ে সবাই কিছু না, একটা মোবাইল ল্যাপটপ অথবা সাথে ম্যাপটা, তাহলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। কারণ আমি যাই পড়াই না কেন, যাই বলি না কেন, সবকিছুতে আমি ম্যাপ ফলো করি। আমার এখানে যদি ম্যাপ নেই, আমার তো আমি ল্যাপটপ থেকে বের করে করে আমি দেখাচ্ছি। তো ওয়েল, সবাইকে ধন্যবাদ। আর কারো কিছু বলার আছে? স্যার উপবৃত্তাকার বিষয়টা একটু বুঝলাম না। হুম? তা বুঝিনি। স্যার এই যে উপবৃত্তাকার কক্ষপথ, কক্ষপথ। স্যার বুঝলাম। কক্ষপথ, আমি কক্ষপথ, উপবৃত্তাকার ওটা কক্ষপথ। হ্যালো। জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা। স্যার আপনার ক্লাস কি শেষ? এনামুল বলছিলাম। আমার তো শেষ। তো আমার মনে হয় লিভ নেই আমরা আজকে। তবে আগামী যদি আজকের মতো ক্লাসে ক্লাস শেষ হয়ে যায় সবাইকে, তাহলে আজকের মতো আপনার ঠিক আছে, আগামী ক্লাসে আবার সবার সঙ্গে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, লম্বা একটা সময় ক্লাস নিলেন। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।